অনিক, তুমি আবার কফি শপে? তোমার কি কোনো কাজ নেই? আপু, কফি খাওয়ার জন্য আসছি, সাথে আপনার রূপ দেখার জন্যেও। তুমি কি জানো এসব কথা বলে লাভ নেই? আমি তোমার থেকে সিনিয়র। সিনিয়র বলেই তো এতটা ভালো লাগে। বড় মেয়েদের প্রতি আমার দুর্বলতা আছে, বিশেষ করে যদি তারা সুন্দর হয়। তোমার এই মিষ্টি কথা বলে আমি মোটেও গলবো না, বুঝলে? হ্যাঁ, মন গলানোর জন্য তো আমি জন্মগতভাবে পারদর্শী। এতক্ষণ তো আমাদের নায়ক নায়িকার কথা শুনলেন, কিন্তু কিছুই তো বুঝলেন না। চলুন আগে একটু তাদের পরিচয়টা দিয়ে আসি। শহরের অন্যতম ধনী ব্যবসায়ী আসিফ আহমেদের একমাত্র ছেলে অনিক আহমেদ। বয়স মাত্র 20 বছর, কিন্তু আত্মবিশ্বাস আর দুষ্টুমিতে সে সবার চেয়ে এগিয়ে। দেখতে হ্যান্ডসাম, লম্বা, হালকা দাড়িও আছে মুখে। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্র। পড়াশোনার চেয়ে আড্ডা, ক্রিকেট আর মজার কাণ্ড কারখানায় বেশি ব্যস্ত থাকে। তবে তার একটা বিশেষ গুণ হলো সে যা চায় তা করেই ছাড়ে। অন্যদিকে সাইমা রহমান একজন দায়িত্বশীল, আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে। বয়স 22 বছর, ইংলিশ লিটারেচারের থার্ড ইয়ারের ছাত্রী, উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে। বাবা গার্মেন্টস ব্যবসায়ী, মা ইউনিভার্সিটির প্রফেসর। শিক্ষায়, রুচিতে, ব্যক্তিত্বে অনন্যা সাইমা সবসময় তার সীমার মধ্যে থাকতে পছন্দ করে। ক্যাম্পাসে সবাই তাকে স্মার্ট কুইন বলে ডাকে। অনেক প্রথম দেখাতেই সাইমার প্রেমে পড়ে গেছে, কিন্তু সমস্যা একটাই, সাইমা তার থেকে 2 বছরের সিনিয়র, আর সিনিয়র মেয়েরা জুনিয়র ছেলেদের পাত্তা দেয় না। এটা যেন অলিখিত নিয়ম। সাইমা নিজেও এই নিয়ম ভাঙতে চায় না। অনেক যতই চেষ্টা করুক তার প্রতি একটুও নজর দেয় না সে, বরং প্রতিবারই কড়া ধমক দিয়ে সরিয়ে দেয়। কিন্তু অনেক তো সহজে হাল ছাড়ার ছেলে নয়। তার মজার কৌশল, দুষ্টুমি আর ভালোবাসা দৃঢ়তা কি সাইমার মন গলাতে পারবে, নাকি সাইমা সত্যিই তাকে চিরদিনের জন্য এড়িয়ে যাবে? ইউনিভার্সিটির করিডোর। ক্লাস শেষে সাইমা তার বান্ধবী নীলার সাথে হাঁটছে। হঠাৎ পেছন থেকে অনেক ডাক দেয়। অনেক হাসি মুখে বলে, আপু, একটু শুনবেন? না। আরে শুনবেন না, দেখবেন তো। সাইমা, ছেলেটা তো দেখতে মন্দ না, কথা শুনেই দেখ। জুনিয়র ছেলেদের সাথে কথা বলার অভ্যাস নেই আমার। তাহলে আজ থেকে অভ্যাস করুন, কারণ আমি তো আর দূরে থাকবো না। কি বলছো তুমি? সত্যি কথা, আপনার সাথে না কথা বললে মনে হয় দম বন্ধ হয়ে আসে। তুমি একটু বেশিই বলছো, বুঝছো? হাই হাই, আমি তো এখনো শুরুই করিনি। সাইমা, ছেলেটা বেশ মজার তো। নীলু, তুই চুপ করবি? আপু, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। কি? আপনি কি কফি খান? হ্যাঁ, খাই তো। এই নিন, এটা ক্যাম্পাসের কফি শপের ভাউচার। ফ্রি কফি পাবেন, কিন্তু শর্ত একটাই, আমাকে সাথে নিতে হবে। আমি আগ্রহী নই। আহারে, সিনিয়র আপুর মন গলানো এত কঠিন হবে ভাবিনি। সাইমা তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলে। চেষ্টা করেই দেখো। সাইমা চলে যায়, কিন্তু অনেক দাঁড়িয়ে থেকে মুচকি হাসে। তার চোখে একরকম চ্যালেঞ্জ জ্বলে ওঠে। তখন অনেক নিজে নিজে একটা দুষ্টু হাসি দিয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সিনিয়র আপু, তোমাকে তো আমি নিজের করেই ছাড়বো। পরদিন সকালে ক্যাম্পাসের গেটের সামনে সাইমা ঢুকছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় অনেক, হাতে একগুচ্ছ ফুল। শুভ সকাল আপু, আজকের দিনটা আপনার জন্য স্পেশাল, জানেন? উচ্ছ্বসিত কণ্ঠে অনেক কথাটি বলেছিল। অনেকের এই কথা শুনে সাইমা ব্রুকুচকে বলে, কেন? কারণ আজ থেকে আপনি আমাকে একটু বেশি ভালোবাসবেন। খুব বেশি ভুল ধারণা হয়েছে তোমার। সাইমা ঠোঁট উল্টে কথাটি বলে তারপর অনেক ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, নিন, এই ফুলগুলো আপনার জন্য। আমি ফুল নিই না। আহারে, এই বেচারা ফুলগুলো যদি কথা বলতে পারতো তাহলে বলতো, আমাদের তো কোনো দোষ নেই। ফুলগুলোর মতো তুমিও নির্দোষ থাকতে চাইলে আমাকে বিরক্ত করা বন্ধ করো। সাইমা হেঁটে চলে যায়, আর অনেক হতাশ হয়ে ফুলগুলো নিজের মাথায় ঠেকায়। ক্লাস বিরতিতে সাইমা আর নীলা ক্যান্টিনে ঢুকেছে। অনেক আগে থেকেই সেখানে বসে আছে। হঠাৎ উঠে গিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। আপু, কি দারুণ কাকতালীয় ঘটনা, আপনিও ক্যান্টিনে আমিও ক্যান্টিনে, ভাগ্য আমাদের মিলিয়ে দিচ্ছে। ভাগ্য না, তুমি ইচ্ছে করে এখানে বসে আছো। কি অন্যায় কথা, আমি তো এখানে বসেই ছিলাম, আপনি এলেন, আমি কি আপনার আসার সময়টাও বলে দেব? সাইমা, ছেলেটা তো দারুণ এন্টারটেনিং। নীলার বাচ্চা, তুই চুপ করবি? আহা, আমার ভাগ্যই খারাপ,
সিনিয়র আপু মন গলাবেন না। তুমি যদি এই আপু আপু বন্ধ না করো তাহলে বিয়ে করে আমাকে আপু ডাক বন্ধ করে দেবেন? একদম আমার সামনে থেকে যাও। সাইমার রাগে লাল হয়ে কথাটি বলে তারপর দ্রুত হাঁটা দেয়। আর অনেক পেছন থেকে তাকিয়ে থেকে মুচকি হাসে। অনেক মনে মনে বলে, পাত্তা দিচ্ছে না, কিন্তু রাগও করছে। বুঝতেই পারছি আপুর মন গলতে বেশি দিন লাগবে না। সাইমা প্রতিদিন দুপুরে ক্যাম্পাসের কফি শপে যায়। এটা বুঝতে পেরে অনেক আগে থেকেই সেখানে গিয়ে বসে থাকে। কফি শপে বসে বসে অনেক মনে মনে বলছিল, আজ না হোক কাল তো একদিন আমার সঙ্গে কফি খেতেই হবে। সাইমা ঢোকার সাথে সাথেই অনেক সামনে গিয়ে দাঁড়ায়। অনেক মুচকি হেসে বলে, আপু, কি দারুণ কাকতালীয় ঘটনা। আমি কফি খাচ্ছি, আপনিও কফি খেতে এসেছেন। কাকতালীয় না, পরিকল্পিত। কিভাবে বললেন? আমি তো কেবল একজন সাধারণ কফি প্রেমী। আর একজন পাকা অভিনেতাও। তাহলে আপনি কি আমার নাটক দেখবেন? শুধু আপনাকে নিয়ে একটা প্রেমের নাটক করব। আমি বিরক্ত হচ্ছি। আমি তো খুশি হচ্ছি, কারণ আপনি বিরক্ত হলেও আমাকে পাত্তা দিচ্ছেন। বেহায়া ছেলে। সে কফি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। আর অনেক পেছন থেকে মুচকি হাসে। একদিন ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই আশ্রয় খুঁজছে। আর সাইমা দাঁড়িয়ে আছে করিডোরের কোণে। ঠিক তখনই পেছন থেকে এক ছাতা মাথায় ধরে অনেক হাজির। আপু, আমি জানতাম আপনি ছাতা আনবেন না, তাই নিজের ছাতা নিয়েই হাজির হয়েছি। তুমি আবার আমার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? আমি তো আপনার উপর গবেষণা করছি। গবেষণার ফলাফল হবে ব্যর্থ। চেষ্টা তো করতেই হবে। আপনি যদি একদিন আমার হাত ধরে বৃষ্টিতে নাচতে রাজি হন, তাহলে গবেষণার সফলতা প্রমাণ হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আমার নামের পাশে তোমার নাম কখনোই আসবে না। সে ছাতা ছাড়াই দৌড়ে চলে যায়। আর অনেক হাসতে হাসতে মাথা চুলকায়। অনেক তখন মুচকি হেসে মনে মনে বলে, একদিন ঠিকই নিজের ইচ্ছায় আমার ছাতার নিচে আসবে আপু। সাইমা লাইব্রেরিতে বসে বই পড়ছে। অনেক পেছন থেকে এসে টেবিলে একটা ছোট্ট কাগজ রাখে। সাইমা বিরক্ত হয়ে সেটা খুলে পড়ে। কাগজে লেখাটি ছিল এমন, আপু, আমি খুবই লজ্জাশীল ছেলে, সামনে কিছু বলতে পারি না, তাই এই চিঠি দিয়ে জানিয়ে রাখছি। আপনি অনেক সুন্দর, অনেক বুদ্ধিমতী। আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য। এটা কি ধরনের বোকামি? ভালোবাসার প্রকাশ। এসব নাটক আমার সামনে করবে না। সাইমা তখন কাগজ ছিঁড়ে ফেললে অনেক দুঃখের অভিনয় করে বলে, আহারে, আমার হৃদয়ও কি এভাবে ছিঁড়ে ফেলবেন? তুমি এত সহজে দমে যাও না কেন? ভালোবাসা কখনো হাল ছাড়ে না আপু। সাইমা বিরক্ত হয়ে উঠে চলে যায়। কিন্তু মুচকি হাসিটা চাপা দিতে পারে না। অনেক হাল ছাড়ার ছেলে নয়। প্রথম দেখাতেই সে বুঝে গেছে সাইমা তার জীবনের স্পেশাল একজন। কিন্তু সমস্যা একটাই, সাইমা তাকে একটুও পাত্তা দেয় না। যতবার সে সামনে আসে ততবারই সাইমা তার কথাকে উড়িয়ে দেয়। কিন্তু অনেকও নাছর বান্দা। সে প্রতিদিন নতুন নতুন কৌশলে সাইমাকে মন গলানোর চেষ্টা চালিয়ে যায়। সকালবেলা ভার্সিটির সামনে লাল রঙের একটি গাড়ি এসে থামে। ভেতর থেকে ধীর পায়ে নামলো সাইমা, হাতে ভারী ব্যাগ। ক্লাসে যাওয়ার জন্য দ্রুত পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো অনেক। আপু, কি দারুণ সকাল। আজকের দিনটা আমার জন্য বিশেষ। কেন? কারণ আজ আপনি আমার সঙ্গে একটু বেশি সময় কাটাবেন। কখন বললাম? এখনই বলবেন। সাইমা পাশ কাটিয়ে যেতে গেলে অনেক দ্রুত গিয়ে তার গাড়ির দরজার সামনে দাঁড়ায়। দু হাতে দরজার হাতল চেপে ধরে। এটা আবার কি করছো? আপু, আজ আপনার অনুমতি ছাড়া এই দরজা খোলা যাবে না। মানে? আপনি যদি বলেন তোমার দিন ভালো কাটুক, তাহলে আমি দরজা ছাড়ব। শুধু এটা বললেই হবে? হ্যাঁ। তোমার দিন ভালো কাটুক। অনেক সঙ্গে সঙ্গে দরজা ছেড়ে দিয়ে হাত উঁচিয়ে উচ্ছ্বাসে বলে ওঠে, ইয়েস, আজকের দিনটা সত্যি ভালো যাবে। সাইমা হতাশ হয়ে মাথা ঝাঁকিয়ে গাড়ির দরজা বন্ধ করে চলে যায়। কিন্তু ভিতরে ঢুকে নিজের অজান্তে একটু হাসে। ক্যাম্পাসের সবচেয়ে জমজমাট জায়গা হলো ক্যান্টিন। দুপুরবেলা এখানে প্রচুর স্টুডেন্ট আড্ডা দেয়। আজও এর ব্যতিক্রম হয়নি। এক কোণে বসে আছে সাইমা ও তার বন্ধু নীলা। হঠাৎ ক্যান্টিনের প্রবেশ পথে দেখা গেল অনেক হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে। সাইমা আপু। পুরো ক্যান্টিন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে?
আপু আমি আপনাকে ভালোবাসি। চারপাশ থেকে সবাই ও বলে চেঁচিয়ে উঠল। উফ, এই নাটক বন্ধ করো। এটা নাটক নয় আপু, এটা আমার হৃদয়ের কষ্টের প্রকাশ। সাইমা, তুই রাজি হয়ে যা। তুই চুপ করবি? আপু একবার না বললে অন্তত ফুলটা নেন। আমি কারো কাছ থেকে ফুল নিই না। সে উঠে চলে যায় আর অনেক হতাশ হয়ে ফুলগুলো টেবিলে রাখে। পাশে বসা কয়েকজন মেয়ে মুচকি হাসে। হাই রে বেচারা। হাসবেন না, একদিন ঠিকই সফল হব। পাশের টেবিলে বসা ছেলেরা সবাই হাততালি দেয়। পরদিন সকালে সাইমা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বই দেখছে। হঠাৎ পেছন থেকে দ্রুত দৌড়ে এসে হাজির হলো অনিক। সে তখন হাঁপাতে হাঁপাতে বলে, আপু জানেন কি হয়েছে? আমি জানি না, আর জানতেও চাই না। আপনি গত রাতে আমার স্বপ্নে এসেছিলেন। গভীর শ্বাস নিয়ে কথাটি বলে অনিক। সাইমা ভ্রুকুচকে বলে, কি? হ্যাঁ, আপনি এসেছিলেন সাদা শাড়ি পরে, বাতাসে চুল উড়ছিল। তুমি এসব কি বলছো? আপনি বলেছিলেন, অনিক আমাকে ভালোবেসো না, আমি তোমার সিনিয়র। কিন্তু আমি তখনও বললাম, ভালোবাসা বয়স দেখে না আপু। সাইমা হতবাক হয়ে যায় আর নীলা পাশ থেকে হেসে ফেলে। অনেক, তুমি আসলেই দারুণ। নীলা, তুই ওকে উৎসাহ দিচ্ছিস কেন? আপু আপনার স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নেবে একদিন। স্বপ্ন টপ্ন বাদ দাও, আমার সামনে থেকে যাও। সে দ্রুত চলে যায় আর অনেক মুচকি হেসে মনে মনে বলে, যতই না বলো আপু, একদিন না একদিন ঠিকই হ্যাঁ বলবে। সাইমা যতই কঠোর হওয়ার চেষ্টা করুক, অনেকের ধৈর্য আর প্রচেষ্টা দেখে মনে হয় ও যেন এক যুদ্ধের সৈনিক। প্রতিদিন নতুন নতুন কৌশল নিয়ে হাজির হয় সে, কখনো নাটকীয়, কখনো মজার, কখনো আবেগী কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দেয়। আজও তেমনই এক নতুন দিনের শুরু। নতুন কোনো কাণ্ড ঘটতে যাচ্ছে, যার জন্য ক্যাম্পাসের সবাই মুখিয়ে আছে। বিকেলবেলা ভার্সিটির ক্যান্টিন। সাইমা বন্ধুদের সঙ্গে বসে চা খাচ্ছে। চারপাশ বেশ সরগরম, কিন্তু একটা সাধারণ দিন। হঠাৎ করেই দরজার দিকে হইচই শুরু হলো। সবার দৃষ্টি চলে গেল সেদিকে। কয়েক সেকেন্ড পরেই নাটকীয়ভাবে দরজার পাশে দাঁড়িয়ে গেল অনেক। তার এক হাতে একটা চায়ের কাপ, অন্য হাতে একটা নোটবুক। যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল সে প্রকাশ করতে এসেছে। আপু সবাই একসঙ্গে ঘুরে তাকায়। ক্যান্টিনের মৃদু কথোপকথন মুহূর্তেই বন্ধ হয়ে যায়। সাইমা চমকে তাকিয়ে বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। এখন আবার কি হলো? আমি তো বলছিলাম ও কোনো না কোনো কাণ্ড করবেই। অনেক একদম দৌড়ে এসে সাইমার টেবিলে থামে। সে একটা চেয়ার টেনে বসে পড়ে, যেন এখনই কোনো বৈজ্ঞানিক আবিষ্কার ঘোষণা করতে যাচ্ছে। আপু আজ আমি একটা নতুন জিনিস শিখেছি। নিশ্চয়ই কোনো আজগুবি কিছু। চায়ের কাপে প্রেম বোঝার ফর্মুলা। এই কথা শুনে আশেপাশের সবাই একটু আগ্রহ নিয়ে তাকালো। আর একটা ড্রামা শুরু হতে যাচ্ছে। বাহ, এটা কেমন ফর্মুলা শুনি? অনেক পাশের টেবিল থেকে চায়ের কাপটা টেনে নিল। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ধরুন এই চায়ের কাপটা হলো আমার হৃদয়। সে এক চুমুক খেয়ে চায়ের মুখ ভর্তি ফেনা বানালো, আর এই ফেনাগুলো হলো আমার আবেগ। সাইমা বিরক্ত হয়ে হাত গুটিয়ে বসল। আমি এসব শুনতে চাই না। সে উঠে চলে যেতে চাইলে অনেক তাড়াহুড়ো করে হাত দিয়ে ইশারা করলো বসতে। তারপর সিরিয়াস কণ্ঠে বলল, আপু চায়ের মতো প্রেমও ধীরে ধীরে গরম হয়, তারপর একসময় ঠান্ডা হয়ে যায়। কিন্তু কিছু কিছু প্রেম। সে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলো, আর তখনই ধপাস চেয়ার থেকে পড়ে গেল। চায়ের কাপ উল্টে পুরো শরীরে ছিটকে পড়লো। ক্যান্টিনে সবাই হেসে গড়িয়ে পড়লো। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। এমনকি সাইমাও হাসি আটকাতে পারল না। তোমাকে তো বলেছিলাম এসব ফালতু কাণ্ড বাদ দাও। আপু প্রেমের পথে এমন ছোটোখাটো দুর্ঘটনা হতেই পারে। নীলা আর সাইমার বন্ধুরা হাসতে লাগলো। সত্যি তুমি তো চায়ের প্রেমে পড়ে গেলে। আপু আপনি শুধু একবার হ্যাঁ বলুন, আমি আর চায়ের কাপ নিয়ে পড়বো না। সাইমা কিছু না বলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ইন্টারনাল পরীক্ষার দিন। পুরো ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনা। সবাই ব্যস্ত হয়ে নিজের আসনে বসছে। কেউ কেউ শেষ মুহূর্তে পড়ার চেষ্টা করছে, কেউ বা প্রার্থনা করছে। সাইমা একদম সামনের সারিতে বসেছে। হঠাৎ করেই হন্তদন্ত হয়ে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো অনেক। আপু আমার সমস্যা হয়েছে। সাইমা বিরক্ত মুখে তাকালো।
আশপাশের সবাইও কৌতূহলী হয়ে তাকাচ্ছে। আবার কি করেছো? আমি আমার রোল নম্বর ভুলে গেছি। কথাটা শুনে সাইমার মাথায় হাত, অন্যরাও ফিসফিস করে হাসতে লাগলো। নিজের রোল নাম্বার কেউ ভুলে যায় নাকি? কি করব আপু, আপনি তো আমার মাথায় সব জায়গায় দখল করে রেখেছেন, আর কিছুই মনে থাকে না। সাইমা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পাশে বসা বন্ধুরা মুখ চেপে হাসছে। অনেক, তুমি পরীক্ষায় পাশ করার চিন্তা করো, প্রেমের না। আপু, আপনি হ্যাঁ বললেই সব মনে পড়ে যাবে। তখন পাশের এক ছাত্র মজা করে বলল, ভাই, আজীবন প্রেমের চাপে পড়ে গেলে তো পরীক্ষায় ফেল মারবি। সবাই হেসে উঠল। অনেকে মুখ বাঁকিয়ে হাসলো। একদিন দুপুরে ক্লাসের পর সবাই হাঁটছে, একদম নিরীহ পরিস্থিতি। কেউ ভাবতেও পারছে না যে কয়েক সেকেন্ড পর কি হতে যাচ্ছে। হঠাৎই অনেক আর তার বন্ধুরা দল বেঁধে হেঁটে যেতে যেতে গাইতে শুরু করলো। অনিক ও তার বন্ধুরা, তুমি আমার জীবন, তুমি আমার প্রিয়া, তুমি ছাড়া চলবে না, জানো কি দিয়া। পুরো ক্যাম্পাস থমকে গেল। সবাই অবাক হয়ে তাকালো। এটা কি হচ্ছে? সাইমা চোখ বড় বড় করে বলে কথাটি। অনেক হাত উঁচিয়ে নাটকীয়ভাবে তার দিকে তাকালো। আপু, আমার হৃদয়ের গান। আরেকবার গান গাইলে তোমার পরীক্ষা শেষ। অনেক তখনই গান থামালো, কিন্তু আস্তে করে ফিসফিস করে বলল, কিন্তু একদিন ঠিকই বিয়ে করে তোমার সামনে লাইভ গান গাইব। সাইমা কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে হাসিটা লুকানোর চেষ্টা করলো। সকালের রোদ মিষ্টি উষ্ণতায় চারপাশ আলো করে রেখেছে। কলেজের ছাত্রছাত্রীরা সবাই বাসের সামনে জড়ো হয়েছে। আজকের দিনটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজ পিকনিক। সবাই আনন্দে মেতেছে, দুষ্টুমির মেজাজে রয়েছে, আর পুরো ক্যাম্পাসে একটা উৎসবের আমেজ। সাইমা আর নীলা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে, আর অন্যদিকে অনেক তার বন্ধুদের নিয়ে দুষ্টুমি করছে। হঠাৎ করে অনেক এক ঝাঁক আনন্দ নিয়ে সাইমার দিকে এগিয়ে এলো। আপু, আমাদের একসঙ্গে বসা উচিত, তাই না? দূরে বসো। তুমি কি বুঝতে পারো না সাইমা তোমার থেকে দূরে থাকতে চায়? দূরে থাকতে চাইলেই কি দূরে থাকা যায় আপু? বাস ছাড়লো। সাইমা সোজা বসে গেল। তার পাশের খালি আসনটা খালি দেখে অনেক এক ঝলক হাসলো এবং পেছন থেকে তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাইমার দিকে খুব নিবিড়ভাবে তাকিয়ে এসে চিন্তা করছিল, আজ কি কিছু একটা হবে। পিকনিকের জায়গায় পৌঁছানোর পর সবাই হইচই করতে লাগলো। নদীর পাশে বসে আড্ডা দেওয়া, ক্রিকেট খেলা, গান বাজনা শুরু হলো। সবাই একে অপরের সঙ্গে মজা করছে। অনেক সুযোগ খুঁজছে কখন সাইমার সঙ্গে একা কথা বলবে, কিন্তু সাইমা যেন তাকে এড়িয়ে চলার জন্যই পরিকল্পনা করে রেখেছে। কখনো সঙ্গীদের সাথে হাঁটছে, কখনো ফোনে ব্যস্ত হয়ে পড়ছে, যেন অনেক তার কাছাকাছি আসতে না পারে। অনেক ঠিক বুঝতে পারছিল না সাইমাকে কিভাবে কাছে নিয়ে আসবে। এই মুহূর্তে সে এতটাই হতাশ যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তবে এই পরিস্থিতি তাকে একদিকে মজা দিতে, অন্যদিকে আরও কিছুটা বিরক্ত করছিল। কিন্তু সে মেনে নিয়েছে এটা একটা যুদ্ধ, আর সেই যুদ্ধটা হারবে না। সবাই নদীর ধারে বসে খাচ্ছিল, হেসে গড়িয়ে পড়ছিল। কেউ ক্যামেরায় ছবি তুলছিল, কেউ আবার খাবার নিয়ে ঠাট্টা মশকরা করছিল। হঠাৎ করেই সাইমা একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে কোথাও দেখা যাচ্ছে না। নীলা প্রথমে খেয়াল করলো, তারপর চেঁচিয়ে বলল, আরে সাইমা কোথায় গেল? অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। সাইমা হারিয়ে গেছে। তারপরে সবাই দৌড়ে খুঁজতে লাগলো। কিছুটা সময় কাটানোর পর সবাই একে একে নদীর ধারে গেল। কেউ ডাকছে, কেউ লুকোচুরি খেলার জন্য কিছু জায়গা খুঁজছে। সবাই একবারে উত্তেজিত হয়ে উঠল। হঠাৎ করেই অনেক দূরে একটা ছোট জঙ্গল মতো জায়গায় ঢুকে গেল। সেখানে গিয়ে দেখলো সাইমা এক পাথরের উপর বসে আছে, মাথা নিচু করে কিছু ভাবছে, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপু, তুমি এখানে কি করছো? সাইমা অবাক হয়ে তাকালো। তাকে এতক্ষণ খুঁজে না পেয়ে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছিল। সাইমা অবচেতনভাবেই বলল, আরে তুমি এখানে কি করছো? আমি কি তোমাকে একা হারিয়ে যেতে দেব? সাইমা একটু বিরক্ত হলো, কিন্তু তারপর আস্তে আস্তে তার মুখে একচোট হাসি চলে এলো। অনেক হাসতে হাসতে সাইমার পাশে বসে পড়ল। আমি একটু একা থাকতে চেয়েছিলাম। তাহলে ঠিক আছে, আমি বসে থাকি, তুমি একা থাকো, আমি তোমার পাহারাদার। এটা শুনে সাইমা একটু অবাক হয়ে তাকালো, তারপর নিজের ইচ্ছের বিরুদ্ধে একটা হাসি থামাতে পারল না। এর মধ্যে অনেক তার নিজের ফানি অবস্থান বজায় রেখে সাইমাকে আরও একবার তোলপাড় করে দিল।
সাইমা অবশেষে বুঝলো অনেকের দুষ্টুমি ও মিষ্টি আচরণের সামনে সে হেরে গেছে। তুমি যদি একা থাকতে চাও আমাকে বলো, আমি চলে যাব। কিন্তু তোমার পাশে থাকলে তো আর কিছু ভেবে দেখতে পারো না? সাইমা আর হাসি চাপতে পারল না। পিকনিকের দিনটা একেবারে অন্যরকম হয়ে উঠেছিল। সকাল থেকেই হুল্লোড়, হাসি ঠাট্টা আর সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ ছিল। তবে সবচেয়ে বড় চমকটা ঘটে যখন সাইমা আর অনেক একসঙ্গে ক্রিকেট খেলতে নামলো। এখন সবাই খেলার মধ্যে মেতে উঠেছে। ছোট একটা ক্রিকেট ম্যাচ শুরু হলো। তাতে সাইমা আর অনেকের দল আলাদা হয়ে গেল। সাইমা নিজের দল নিয়ে খুব আত্মবিশ্বাসী, কারণ তার দলও বেশ ভালো খেলোয়াড়ে ভর্তি। কিন্তু অনেকের দলের মেজাজ ছিল একটু অন্যরকম। তাদের একমাত্র লক্ষ্য ছিল সাইমাকে হারানো। অনেক বল তুলে নিয়ে সাইমাকে চ্যালেঞ্জ করলো। আজকে তোমার দলকে হারিয়েই ছাড়বো। দেখি তোমরা কি করতে পারো। ক্রিকেটের মজা আর উত্তেজনা ছিল অন্যরকম। সাইমা অনেক দুই দলের সেরা খেলোয়াড় হয়ে উঠেছিল। অনেক সাইমাকে উইকেটের পিছনে দাঁড়িয়ে ব্যাট করার জন্য চাপ দিচ্ছিল, আর সাইমা তার ঝকঝকে ব্যাটে বল মেরেই ছুটে চলেছিল। দুই পক্ষই জয় লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিল। সাইমা মজা করে বলল। অনেক তোমার দলের কোনো আশা নেই। অনেক দুষ্টুমি করতে করতে বলল। তুমি খুব বড় কথা বলছো, কিন্তু আজকের খেলায় তোমাদের হার দেখাবো। কিন্তু শেষ পর্যন্ত সাইমার দলই জিতে গেল। সাইমা হাসি চেপে বলল। তোমরা তো হারতেই চলেছো অনেক। অনেক খুশি হলেও একটু হতাশ হলো, কারণ সে চাইছিল সাইমাকে হারানোর। কিন্তু সাইমার হাসি মুখ তাকে এক ধরনের প্রশান্তি এনে দিল। খেলার পর সবাই মিলে লাঞ্চ খেতে বসে। খাবারের থালা এমনভাবে সাজানো ছিল যে কিছুতেই থামানো যাচ্ছিল না। খাওয়ার মধ্যে ছিল পাস্তা, স্যান্ডউইচ, চিপস, পিৎজা, সব কিছু ছিল। অনেক আর সাইমা মজা করে খাবারের উপর চ্যালেঞ্জ শুরু করে দিল। যদি আমি একে একে সব খেয়ে ফেলি তাহলে তুমি আমাকে একটা উপহার দিবে। একেবারে পাগল হয়ে গেছো? তুমিই খেয়ে ফেলো, তাহলে আমি ঠিক করব। অনেক হেসে গিয়ে পিৎজা একের পর এক খেতে লাগলো। সাইমাও মজা করে তার চ্যালেঞ্জ গ্রহণ করলো। তারা খাবারের মধ্যে একে অপরকে চ্যালেঞ্জ করছিল, আর সবাই দারুণ হাসছিল। অনেক তোর খাবারের প্রতি এত ভালোবাসা, সাইমা তুমি তাকে কন্ট্রোল করো। সবাই একসঙ্গে খেতে খেতে আনন্দে মাতল। একের পর এক খাবার খেয়ে তারা পিকনিকের আনন্দে ভাসতে লাগলো। কেউ কখনো হাসছে, কেউ ঠাট্টা করছে। এমন এক পরিবেশে পুরো দিনটাই যেন আনন্দের ছিল। দিনের শেষে সবাই মিলে নদীতে সাঁতার কাটার সিদ্ধান্ত নিল। নদীটা একটু ঠান্ডা ছিল, তবে সাঁতার কাটতে সবাই প্রস্তুত ছিল। সাইমা কিছুটা সংকোচে ছিল, কারণ সে সাঁতার খুব ভালো জানতো না। তবে অনেক তাকে সাহস দিয়ে বলল। চলো সাঁতার কাটা শুরু করি। তুমি যদি মনে করো আমি ভয় পাবো, তাহলে ভুল ভাবছো। সাইমা নদীতে নেমে একসময় অনেকের সঙ্গে সাঁতার কাটতে শুরু করলো। মাঝে মাঝে সাইমা একটু অগোছালো হয়ে যাচ্ছিল, কিন্তু অনেক বারবার তাকে সাহায্য করছিল। তাদের সাঁতার কাটার এই মুহূর্তটা অনেক বেশি মজার হয়ে উঠেছিল। হাসির শব্দ আর জলতল ভেঙে ওঠা শব্দ মিশে যাচ্ছিল। তুমি তো সাঁতার জানতেই না সাইমা। তুমি তো একটু কাঁচা, তাই না? তাদের সাঁতার কাটার সময় কেমন যেন একটা খোলামেলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। অনেক আর সাইমা একে অপরের পাশে থেকেও নিজেদের সামান্য মুহূর্তগুলো উপভোগ করছিল। দিনটা চলে এসেছে শেষের দিকে। সাইমা, অনেক আর বাকিরা নদীর ধারে শেষ মুহূর্তগুলো কাটাচ্ছিল। সবার মধ্যে মজা, হাসি আর দুষ্টুমির একটা জোয়ার বয়ে যাচ্ছে। কিন্তু সাইমা আবারও তার স্বভাব অনুযায়ী একটু দূরে থাকতে পছন্দ করছিল। অনেক যদিও আজকের দিনটা নিজের জন্য বিশেষ কিছু মনে করছিল, কিন্তু সাইমা তার দিকে একদমই পাত্তা দিচ্ছিল না। সবাই বাসে চড়ে বসার জন্য প্রস্তুত হচ্ছিল। একে একে সবাই উঠে বসল। অনেক বাসে ঢোকার পর সাইমার কাছ থেকে একটাও শব্দ পেল না। সাইমা নিজের মোবাইল স্ক্রিনে মনোযোগ দিয়েছিল, যেন অন্য কিছুতেই কোনো মনোযোগ দিতে ইচ্ছে করছে না। অনেক জানতো সাইমা তাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আজকের দিনটা তার কাছে কোনোভাবেই মিস হওয়া দিন হতে পারে না। অনেক মনে মনে ভাবছে, আজ তো অন্তত কিছুটা সময় কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কিন্তু সাইমা আজও আমাকে পাশ কাটিয়ে গেল। বাকিরা সবাই মজা করছিল, কিন্তু অনেকের মন এক দুশ্চিন্তা নিয়েছিল। সে জানতো সাইমা কখনোই তার কাছে আসবে না, কখনোই তার প্রতি কোনো আগ্রহ দেখাবে না। সে এখনও নিজের সিদ্ধান্তে স্থির ছিল যে সাইমা তার থেকে বড়, তার সিনিয়র, আর এই জন্যই সাইমা তাকে কখনো গুরুত্ব দেয় না।
বাস যখন কলেজ ক্যাম্পাসে পৌঁছালো তখন সবাই একে একে নেমে যাচ্ছিল। অনেক সাইমার কাছ থেকে এক ঝলক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সাইমা এতটা মনোযোগী ছিল মোবাইলে যে সে একটাও শব্দ উচ্চারণ করলো না। সে কিছুটা বিরক্ত হয়ে হালকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার সাইমা আপু, তুমি কি আমার সাথে কথা বলবে না? সাইমা মাথা নাড়িয়ে চোখ তুলে একটু হাসলো, কিন্তু সাইমার হাসি ছিল একেবারেই অদৃশ্য। যেন সে বুঝতে পারছিল না যে অনেক তার সাথে সম্পর্ক নিয়ে কি চায়। বেশ তো, তুমি তো অনেক ভালো থাকতে পারো, তাই না? অনেক জানতো সাইমা কিছুতেই তাকে পাত্তা দেবে না। সাইমা তাকে কিছু বলতে গেলে বরং আরও আগেই নিজের ব্যস্ততায় চলে যাবে। তবুও অনেক সেই সাইমার পাশের জায়গায় গিয়ে বসলো। সে জানতো সাইমার কাছ থেকে কোনো কিছু আশা করা খুবই কঠিন, কিন্তু তার মনের ভিতর একটু আশা ছিল, হয়তো একদিন সাইমা কিছুটা তার প্রতি মনোযোগী হবে। বাস চলে আসছে ক্যাম্পাসের দিকে। সাইমা তার জায়গায় বসে চোখে পড়ছিল, কিন্তু মন একেবারে অন্যদিকেই ছিল। একবার হালকা হাসি দিয়ে অনেক আর সাইমার চোখে চোখ পড়ল, কিন্তু এক মুহূর্তের জন্যও তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা তৈরি হয়নি। অনেক বসে থেকে মনের মধ্যে ভাবছিল, এই মুহূর্তগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলবে। সাইমা আমাকে পাত্তা না দিলেও আমি তাকে ছাড়বো না। বাকিরা কথা বলছিল, হাসছিল, কিন্তু অনেকের মন এখনো সাইমার দিকে। সাইমা তার বরাবরের মতোই অনেকের কাছ থেকে দূরে ছিল। তার মধ্যে কোনো আগ্রহ ছিল না, তবে এক ধরনের অদ্ভুত চাপ অনুভব করছিল। অনেক তাকে ঘিরে ঘুরছিল, কিন্তু সে কিছুই ভেবেছিল না। বাস যখন ক্যাম্পাসে পৌঁছালো তখন সাইমা তার সঙ্গীদের নিয়ে সোজা চলে গেল। অনেক বসে থেকে কিছুক্ষণের জন্য ভাবলো, এরপর নিজের মনে হাসলো। এটাই তার নিয়তি। সাইমা তাকে কখনোই এভাবে কাছে আসবে না। এইভাবে পিকনিকের দিনটা শেষ হলো, যেখানে সাইমা আর অনেকের মধ্যে সম্পর্কটি এখনও অপরিবর্তিত ছিল। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসন্ন। পুরো ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীরা এই দিনটির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল। কি পারফর্ম করবে, কিভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হবে, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত ছিল সবাই। এই অনুষ্ঠানটি কলেজের সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। গানের অনুষ্ঠান, নাচ, নাটক, কবিতা আবৃত্তি সবই ছিল সেখানে, এবং এই অনুষ্ঠানটির জন্য সাইমা আর অনেক দুজনেই ছিল বিশেষভাবে প্রস্তুত। সাইমা কলেজের একজন সিনিয়র, একাধারে একজন প্রতিভাবান অভিনেত্রী এবং সাংস্কৃতিক দলের সদস্য। তার নাটকীয় দক্ষতা এবং অভিনয় কৌশল কলেজে প্রশংসিত। তাকে নিয়ে অনেকেই আগ্রহী ছিল, এবং সাইমা জানতো আজকের অনুষ্ঠানটি তার জন্য একটি বিশেষ মঞ্চ হতে চলেছে। অন্যদিকে অনেক কলেজের জুনিয়র, যিনি কিছুদিন আগে পর্যন্ত সাধারণ ছাত্র হিসেবে পরিচিত ছিল, আর সে নিজেকে একেবারে আলাদা দৃষ্টিতে দেখতে চায়। তার দলের নাচের পারফরম্যান্সে সবার মনোযোগ আকর্ষণ করার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তবে সাইমা তার জন্য এক রহস্যময়ী, এমন একজন মানুষ যার প্রতি অনেকের আগ্রহ ক্রমেই বেড়ে চলছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল সপ্তাহখানেক আগে থেকেই। সাইমা তার নাটকের চরিত্র নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল। অন্যদিকে অনেকও তার দলের সঙ্গে নাচের রিহার্সাল করছিল। তবে তার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছিল। সাইমা যখন তার নাটকের অংশে একাগ্রভাবে মনোনিবেশ করছিল, তখন অনেক তাকে দেখে ভাবছিল, সাইমার মতো একজন ট্যালেন্টেড মেয়েকে তার প্রতিভা দেখাতে কখনোই সহজ হবে না। তবে সে চেষ্টা করবে। সে জানতো সাইমার কাছে কোনো কিছু প্রমাণ করার জন্যে তাকে সত্যিই তার সেরা পারফরমেন্স দিতে হবে। আজকের দিনটা ছিল অনুষ্ঠান শুরুর দিন। সকাল থেকেই ক্যাম্পাসের পরিবেশ ছিল ভীষণ ব্যস্ত। সাইমা যখন নিজের নাটকের চরিত্রের প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মধ্যে যেন পুরোপুরি অন্য এক পৃথিবীতে প্রবেশ করার মতো অনুভূতি তৈরি হচ্ছিল। তার প্রতি ধীর মনোযোগ, চরিত্রের প্রতি একাগ্রতা, সব কিছু যেন তার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। সাইমা জানতো আজকের দিনটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তার পুরো ক্যারিয়ারও এতে প্রভাবিত হতে পারে। অনেকও তার দলের সাথে প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল, কিন্তু কখনো কখনো সে সাইমাকে লক্ষ্য করছিল। সাইমার মধ্যে একটা দৃঢ়তা ছিল, যা অনেকের মধ্যে কিছু ভয়ের সৃষ্টি করছিল। যদিও সে কখনো প্রকাশ করত না, তবে সাইমাকে সঙ্গ দিতে তার মন চাইতো। কিন্তু সে জানতো সাইমা কখনোই তাকে পাত্তা দেবে না। একসময় অনেক সাইমাকে লক্ষ্য করে বলল, তুমি তো খুবই সিরিয়াস সাইমা আপু, একটু হাসো না, কাজটা সহজ হবে। এটা কাজ, অনেক হাসির জায়গা এখানে নেই।
তুমি যদি একটু হাসো হয়তো নাটকটা আরও সুন্দর হবে। তোমার মতো হাসি খুশি ছেলেরা নাটক ভালো বোঝে না অনি। সাইমা জানতো অনেকের মধ্যে একটা হাস্যরস আছে, কিন্তু নাটকের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে সেগুলো গুরুত্ব দিতে পারছিল না। তবে তার মনে কিছুটা স্বস্তি ছিল। অনেকের মতো একজন সহজ সরল ছেলে তার পাশে থাকলে হয়তো একটু মনোযোগ হারানোর আশঙ্কা ছিল, কিন্তু সাইমা নিজের কাজের প্রতি এতটাই একাগ্র ছিল যে এই ধরনের ছোটোখাটো দুষ্টুমি তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ ছিল একদম আলাদা। সবাই একে একে স্টেজের পিছনে চলে যাচ্ছিল। সাইমা তখন তার নাটকীয় চরিত্রে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছিল। তার চরিত্র ছিল এক ধরনের গুরুতর ও একান্তভাবে শুদ্ধ, আর তাই সাইমা তার অভিনয়ের প্রতি মনোযোগ দিচ্ছিল খুবই নিবিড়ভাবে। অনেকও তার নাচের দলের সাথে প্রস্তুতি নিচ্ছিল। তার দলের পারফরম্যান্স ছিল যথেষ্ট প্রাণবন্ত। সে জানত তার দলের সদস্যদের সাথে তারা এমন এক নাচ করবে যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। তাদের নাচ ছিল উজ্জ্বল, গতিশীল এবং খুবই প্রাণবন্ত। তবে সাইমার নাটক তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানতেন যে সাইমা তার অভিনয়ে কতটা নিখুঁত, আর সেটির জন্য তাকে শ্রদ্ধা করতে হবে। অনুষ্ঠান শুরুর সময় সাইমার নাটক প্রথমে মঞ্চে ওঠে। তার চরিত্রে সাইমা এমনভাবে অভিনয় করছিল যে পুরো কলেজ যেন তার মধ্যে হারিয়ে গেছে। প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি ছিল অত্যন্ত নিখুঁত। তার অভিনয়ের মধ্যে এমন এক ধরনের শক্তি ছিল যা দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। সাইমার এই অভিনয় দেখে অনেকেই তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিল। এরপর অনেক তার দলের সঙ্গে নাচ শুরু করলো। তারা তাদের পরিবেশনা শুরু করতেই মঞ্চে এমন এক ধরনের জাদু ছড়িয়ে পড়ল যে কোনো দর্শকই তাদের প্রশংসা করলো। অনেক এবং তার দলের সদস্যরা একে অপরের সঙ্গে সমন্বয় রেখে অসাধারণ নাচ পরিবেশন করছিল। সাইমাও তার নাটক শেষ করে সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে শুনছিল। সে জানতো অনেক ভালো করছে, কিন্তু সে নিজেকে পুরোপুরি সিরিয়াস রাখতে চেষ্টা করছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই উল্লাস করছিল, কিছুটা অদ্ভুতভাবেই, কারণ আজকের পারফরম্যান্সে সাইমা আর অনিক দুজনেই নিজ নিজ জায়গায় খুব ভালো করেছে। সাইমা তার অভিনয়ে এক অনন্য মাপের দক্ষতা দেখিয়েছে, আবার অনিকও তার দলের সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করে সকলের মন জয় করেছে। অনুষ্ঠান শেষে সাইমা আর অনেক একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অদ্ভুত অনুভূতি লাভ করেছিল। সাইমা জানতো অনেক তার থেকে অনেক ছোট, কিন্তু সে তার প্রতিভা স্বীকার করেছিল। আর অনেকও বুঝতে পারছিল সাইমার মধ্যে যে ধরনের প্রতিভা রয়েছে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা জন্মেছিল। অনেক এক মুচকি হাসি দিয়ে সাইমাকে বলল, তুমি অসাধারণ অভিনয় করেছো সাইমা আপু। সাইমা মৃদু হাসি দিয়ে বলল, তোমার নাচও চমৎকার ছিল অনেক। হ্যাঁ, আমার নাচ ভালো লাগলো, শুধু আমাকেই ভালো লাগলো না। সাইমা একটা মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে কেন ভালো লাগবে না? তোমাকেও অনেক ভালো লাগে ছোট ভাই। হায় আল্লাহ, আমি ছোট ভাই হয়ে গেলাম। হায় রে কপাল, আমি না আসলে একটা কপাল পোড়া। এভাবে দুষ্টুমি আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে দুজনের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল। যদিও তারা রোমান্টিকভাবে কাছাকাছি আসেনি, তবে একে অপরের কাজের প্রতি তাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা বেড়েছিল। রাতে খাবারের টেবিলে অনেকের বাবা মৃদু হাসি দিয়ে বললেন, কালকে আমার একজন বিশেষ বন্ধুর মেয়ের জন্মদিন, আমরা সবাই যাব। অনেক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে বাবা? আমার পুরনো বন্ধু সালাম, তার ছোট মেয়ের জন্মদিন। এ কথা শুনেই অনেক বিস্মিত হয়ে উঠল। বাবা, তুমি কি সারিকার কথা বলছো? ওই ছোট পুচকি সারিকা? হ্যাঁ, আমি ওর কথাই বলেছি। তোমাদের মাঝে তো খুব ভালো সম্পর্ক। হ্যাঁ বাবা, কিন্তু অনেক দিন হয়েছে পুচকিটার সাথে কথা হয় না। চলুন আপনাদের একটা মজার কথা শুনিয়ে আসি। সালমান সাহেবের ছোট মেয়ে সারিকা কিন্তু তার বড় মেয়ে সাইমা, যেটা অনেক জানে না। কারণ যখন সে হাই স্কুলে ছিল তখন সারিকার জন্ম হয়, তাই ছোটবেলা থেকে সারিকা অনেকের কাছে বড় হয়েছে। সাইমা তার পড়াশোনা করতো ওর নানুর বাড়ি থেকে। ভার্সিটিতে ওঠার পর সাইমা বাবার বাসায় ফিরে আসলেও অনেক তখন পড়ার বেশি চাপ হওয়ার কারণে আর যায় না। কিন্তু সারিকার সাথে মোবাইলে কথা হয়। তাছাড়া সারিকার সাথে কথা বলার সময় কখনো তার বড় বোনকে নিয়ে কথা ওঠেনি, তাই অনেক সাইমার ব্যাপারে জানে না। তো এতক্ষণে নিশ্চয়ই কাহিনীটা বুঝতে পেরেছেন। পরদিন সন্ধ্যায় অনেকের পুরো পরিবার সারিকার জন্মদানের উদ্দেশ্যে রওনা হয়। সারিকার জন্মদিনের অনুষ্ঠানে ঢুকতেই অনেক দেখতে পেল পুরো বাড়ি রঙিন বাতিতে সেজেছে। চারদিকে আনন্দের উচ্ছ্বাস, হালকা মিউজিক বাজছে আর বাচ্চারা ছুটোছুটি করছে। অনেক একটা ছোট্ট উপহার হাতে নিয়ে এগিয়ে গেল।
অনেক বাড়ির ভেতরে ঢুকেই সারিকাকে খোঁজা শুরু করে সে। তখন সারিকা রুমের সামনে গিয়ে তার রুমে ঢুকবে, তখনই রুম থেকে একটা মেয়ে বের হয়ে মেয়েটাকে দেখে অনেকের চোখ বড় বড় হয়ে যায়। মেয়েটাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকের দিকে। তো দর্শকরা কি বুঝলেন? হ্যাঁ, আপনারা যেটা ধারণা করেছেন সেটাই হয়েছে। অনেক আর সাইমা মুখোমুখি। তারপর অনেক বলে, আরে আপু, আপনি এখানে কি করছেন? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? আচ্ছা এবার বলেন, আপনি কি হন এখানকার? না, আগে তুমি বলো তুমি কে? তাদের কথার এই পর্যায়ে সারিকা ভাইয়া ভাইয়া চিৎকার করতে করতে অনেকের কাছে এসে অনেককে জড়িয়ে ধরে। তারপর মুখ ফুলিয়ে বলে, ভাইয়া, তুমি এসেছো। আমি তো মনে করেছিলাম তুমি হয়তো আসবে না। তুমি তো আমাকে ভুলেই গেছো। হ্যাঁ পুচকি, আমি এসেছি। আর কে বলেছে তোমাকে যে আমি তোমায় ভুলে গেছি? হ্যাঁ, ভুলেই গেছো। তুমি কি আমাকে আর আগের মতো ঘুরতে নিয়ে যাও? আমাকে আগের মতো চকলেটও কিনে দাও না। আর আজকে কতদিন পরে আমার সাথে দেখা করলে বলো? কথাটা বলে সারিকা অনেককে ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। অনেক তখন সারিকার গাল টেনে বলে, ওরে বাবা, আমার পুচকিটা রাগ করেছে। একদম আমাকে পুচকি বলবে না। আমি কিন্তু এবার ক্লাস 3-তে উঠবো। আচ্ছা বাবা, আর পুচকি বলবো না, কিন্তু আমার দিকে একটু তাকাও। না, তোমার সাথে কোনো কথা নেই। আচ্ছা, এই যে দেখো, প্রমিস করলাম তোমাকে এখন থেকে রোজ ঘুরতে নিয়ে যাব। সত্যি? সত্যি। এবার একটু আমার দিকে তাকাও প্লিজ। ও মা, তুমি আমার বেস্ট ভাইয়া। এতক্ষণ যাবৎ সাইমা এখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। অনেকের সাথে তার ছোট বোনের এত ভালো সম্পর্ক দেখে সে অনেক অবাক হয়। তখনই অনেক সাইমাকে ইশারা করে সারিকাকে বলে, আচ্ছা বনু, এই মেয়েটা কে? এটা আমার বড় বোন সাইমা আপু। আর আপু, আমি তোমাকে বলেছিলাম না অনেক ভাইয়ার কথা? এটাই সেই অনেক ভাইয়া। সাইমা আগেই তার বোনের থেকে অনেকের কথা শুনেছিল, কিন্তু সে জানতো না যে এটা সেই অনেক। আর সে এটাও আশা করেনি যে তার বোন ও অনেকের মধ্যে এত ভালো একটা সম্পর্ক। আচ্ছা সারিকা, তুমি এত কিউট, এত ভালো, কিন্তু অন্যদের দেখো কি অহংকার। অহংকারের জন্য কারোর সাথে কথাই বলে না। এই যে মিস্টার, তুমি কি আমায় কিছু বলছো? আরে আপু, আমি আপনাকে বলতে যাব কেন? না, তুমি আমায় বলছো। আরে, তোমরা ঝগড়া করতেছো কেন? তোমরা কি আগে থেকে একে অপরকে চিনো? হ্যাঁ, আমার ভার্সিটির আপু খুব দেমাগী। আমি দেমাগি না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। সারিকা, আমায় তোমার এই শাকচুন্নি বোনের থেকে বাঁচাও। কি? আমি শাকচুন্নি? আজকে তো তুই শেষ। আরে তোমরা থামো, কি শুরু করলে? তখনই সাইমার মা রুমে প্রবেশ করে। তিনি পিছন থেকে এসে অনেকের কান টেনে ধরে। কিরে, তোকে তো দেখাই যাচ্ছে না। তোকে কত বলি আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু তুই আসিস না। আমাদের তো ভুলেই গেছিস। আও আন্টি, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আগে বল, এখন থেকে আবার আগের মতোই আসবি? আরে আন্টি, পড়াশোনার চাপে আসতে পারি না, কিন্তু এখন থেকে সময় পেলেই চলে আসব। এখন থেকে সময় পেলেই চলে আসবো। কথাটি অনেক সাইমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে। অন্যদিকে তার পরিবারের লোকজনদের অনেকের সাথে এত ঘনিষ্ঠ আচরণ করতে দেখে অনেকটাই অবাক হয়। আচ্ছা মা, চলো, তোমার কেক কাটার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। সাইমার মা কথাটি বলে যখনই সারিকাকে কোলে নিতে যাবে, তখনই সারিকা গিয়ে অনেকের কোলে উঠে পড়ে। আম্মু, আমি ভাইয়ের সাথে যাব। ওহ, আমি তো ভুলেই গেছি, এখন তো অনেক আছে, তাই আমাকে তো আর চিনবি না তুই। আচ্ছা অনেক, নিয়ে আয় ওকে। যাওয়ার সময় অনেক হাসতে হাসতে সাইমাকে বলে, আপু, এতদিন মনে করেছিলাম আপনি শুধু ভার্সিটিতেই সিরিয়াস, এখন দেখছি বাসায়ও তাই। কি বলতে চাও তুমি? মানে, আপনি এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়েছেন। আমি জানতামই না যে আমার প্রিয় সারিকা আপনার ছোট বোন। সারিকা তখন ঝাঁপিয়ে পড়ে বলল, অনেক ভাইয়া আমার সবচেয়ে প্রিয়। ভাইয়া আমাকে সব সময় অনেক চকলেট আনে, গল্প শোনায়, ঘুম পাড়ায়। আমার আপু তোমাকে চিনতো না কেন? সাইমা একটু অপ্রস্তুত হয়ে গেল, তবুও মৃদু হাসি দিয়ে বলে, কারণ আমার আর ওর দেখা সাক্ষাৎ খুব বেশি হয়নি। অনেক তখন ইচ্ছে করিয়ে একটু দুষ্টুমি করলো। আপু, এখন থেকে তো আমাকে আরো বেশি দেখতে হবে, শ্যালিকা তো। সারিকা তখন তালি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাইয়া আমার শালিকা বলেছে। সাইমা চোখ বড় বড় করে বলল। এই পুচকি, কি বলছিস এসব? অনেক খিলখিল করে হাসতে লাগলো।
এরপর পুরো জন্মদিন জুড়ে অনেক বিভিন্নভাবে সাইমাকে খোঁচা দিচ্ছিল। কেক কাটার সময় সারিকা যখন তার মোমবাতিগুলো নিভিয়ে দিল, তখন সবাই তাকে শুভেচ্ছা জানালো। সারিকা কেক কেটে সবার আগে অনেককে খাইয়ে দেয়। অনেক তখনই ইচ্ছে করে একটুখানি কেক নিয়ে সাইমার গালে লাগিয়ে দিল। অনেক, এটা কি করলা? জন্মদিনের পার্টিতে এটা ট্রেডিশন আপু। হ্যাঁ আপু, এটা ট্র্যাডিশন। সাইমা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একটা ছোট্ট টুকরো কেক নিয়ে অনেকের মুখে মাখিয়ে দিল। ওহো আপু, এত সিরিয়াস মানুষ দুষ্টুমিও করতে পারে? সারিকা তখন মজা পেয়ে বলল, ও ভাইয়া, আপু কিন্তু তোমাকে কেক মেখে দিল। সাইমা তখন মাথা নাড়িয়ে হাসলো। সারিকার জন্মদিনে সাইমা আর অনেকের মধ্যে সম্পর্কের এক নতুন রসায়ন তৈরি হলো। যদিও সাইমা এখনো অনেককে পাত্তা দেয়নি, কিন্তু আজকের ঘটনাগুলো তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধন তৈরি করলো, যার ভবিষ্যতে কি হবে তা কেবল সময়ই বলে দিতে পারবে। বিদায়ের সময় সারিকা জোর করে অনেককে তার কাছে রেখে দেয়। রাতে সারিকা অনেকের হাতে অনেক তৃপ্তি করে খাবার খায়। সাইমা সবই দেখছে আর অবাক হচ্ছে। রাতে ঘুমানোর সময় আম্মু, অনেক ভাইয়া কিন্তু আমার সাথে ঘুমোবে। তুই এগুলো কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ বনু, এখন তুমি বড় হচ্ছ, এখন তুমি আগের মতো আমার সাথে ঘুমাতে পারবে না। না না, আমি কিচ্ছু জানি না, তুমি আমার সাথে ঘুমোবে। অনেক, সারিকা যেহেতু এত করে বলছে, যা ওর সাথে ঘুমা। কিন্তু আন্টি, এটা তো হয় না, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? আমি ওর মা, আমি তোকে চিনি। যা, সারিকার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু কোনো কিন্তু নয়, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মা বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো? একটা ছেলের সাথে তোমরা ওকে ঘুমাতে দিচ্ছ? সারিকা তো ছোট, কিছু বোঝে না। এর সুযোগ নিয়ে যদি এই ছেলেটা কিছু করে ফেলে? সাইমার মুখে নিজের চরিত্র নিয়ে কথা শুনে অনেক তৎক্ষণাৎ সেই বাড়ি থেকে বের হয়ে যেতে নেয়। সাইমার বাবা এসে তাকে আটকানোর চেষ্টা করে। আঙ্কেল, আমাকে ছাড়েন প্লিজ, আমি থাকতে পারবো না এমন বাড়িতে, যেই বাড়িতে সর্বপ্রথম কেউ আমার চরিত্র নিয়ে কথা বলছে। বাবা, এর বিচার আমি করব, প্লিজ তুমি যেও না। প্লিজ ভাইয়া, যেও না। আরে বাবা মা, তোমরা এমন একটা ছেলেকে আটকাচ্ছ কেন? সাইমার বাবা তখন সরাসরি সাইমার গালে একটা চড় বসিয়ে দেয়। সাইমা গালে হাত দিয়ে বলে, বাবা, তুমি আমাকে মারলে? একদম ঠিক করেছে। তোর বাবা না মারলেও আমি মারতাম। তোর সাহস কিভাবে হলো অনেকের ব্যাপারে না জেনে ওর চরিত্র নিয়ে কথা বলতে? তোর কি মনে হয় আমি মা হয়ে যে কারোর সাথে আমার মেয়েকে থাকতে দিব? তুই তো ছোটবেলা থেকেই আমাদের সাথে থাকিস না। আমরা অনেক কষ্ট পেতাম, কিন্তু তোকে আমাদের কাছে আসার জন্য কখনো জোর করতাম না, কারণ তুই খুশি আছিস আমাদের ছাড়া। আজও তুই আসলি, আমরা অনেক খুশি হয়েছিলাম। কথাটি বলে সাইমার মা কান্না করতে থাকে। অনেক তখন ওনাকে সান্ত্বনা দিচ্ছিল। সাইমা নীরবে সব কথা শুনছিল। তোর বোনের জন্মের পর আমরা মনে করেছিলাম এবার তুই ফিরে আসবি, কিন্তু না, তুই কখনো ফিরে আসিসনি। তখন আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। সারিকার জন্মের পর থেকেই ও অনিকের আদর যত্নে বড় হয়েছে। যেই আদর যত্ন সারিকাকে বোন হিসেবে তোর দেওয়ার কথা ছিল, সেটা ভাই হিসেবে দ্বিগুণ দিয়েছে অনিক। তুই হয়তো দেখেছিস, অনিক বাড়িতে আসার পর থেকে সারিকা অন্য কারোর সাথে কথা বলেনি, এমনকি আমাদের সাথেও বলেনি। এটাই হচ্ছে ওদের ভাই বোনের ভালোবাসা। আর তুই একটু আগে যেটা নিয়ে বলছিলি, তা শোন, অনিককে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ওর বাবার এত টাকা আছে, ও চাইলে একদিন একটা বাইকে করে কলেজে যেতে পারে। কিন্তু আমি কখনো দেখিনি তাকে তার বাবার কোনো টাকা খরচ করতে। সবসময় সাধারণভাবে চলে অনিক। যখন বাসায় থাকে সারিকা, তখন তোর মায়ের সাথেও ঘুমায় না, সবসময় অনিকের সাথেই ঘুমায়। সাইমা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনছিল। তার চোখ থেকে অশ্রুর ফোঁটা নিচে পড়ে। তখনই তার বাবা মাকে জড়িয়ে ধরে। সরি মা বাবা, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না, সবসময় তোমাদের সাথে থাকবো। সাইমার বাবা মা দুজনেই কিছুক্ষণ সাইমাকে জড়িয়ে ধরে কাঁদে। আজ এটা কোনো দুঃখের কান্না না, এটা খুশির কান্না। অনেক তখনও মন খারাপ করে সারিকাকে কোলে নিয়ে বসেছিল। তখন সাইমার মা সাইমাকে কানে কানে বলে অনেকের কাছে গিয়ে ক্ষমা চাইতে। সাইমা তখন অনেকের কাছে গিয়ে বলে, অনেক প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো কিছু না জেনেই তোমার ব্যাপারে অনেক ভুল কথা বলে ফেলেছি। আব্বু, তুমি অনেক পচা। আমার জন্য এই প্রথম আমার ভাইয়া কান্না করেছে। আমি কখনো তোমার সাথে কথা বলবো না।
সারিকা এসব বলে না, উনি তোমার আপু হয়। না, তুমি আপুর জন্য কান্না করেছো। তুমি যদি আপুকে ক্ষমা করো তাহলেই আমি আপুর সাথে কথা বলবো। আরে পাগলি বনু আমার, আমি তো তোমার আপুকে ক্ষমা করেই দিয়েছি। আর আপু প্লিজ আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। অনেক বাবা, আমার আর রাগ করে থাকিস না। আমরা ফোন তো লক করা থাকে, তাই তোরা কেউ তো আমার ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপার দেখিস নাই। সাইমার মা তখন তার ফোনের লক খুলে তার ফোনের ওয়ালপেপার দেখায়। ছবিটিতে ছিল সারিকা অনিকের বুকের উপর মাথা রেখে তার গলা জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। অনিকও তার পিঠে হাত রেখে ঘুমোচ্ছে। ছবিটি দেখে অনেক হেসে ফেলে। এটা কখন তুলেছো আন্টি? একদিন সকালে আমি সারিকাকে রুমে গিয়ে দেখি তোরা দুজন এভাবে ঘুমিয়েছিস, তখন আমি ছবিটা তুলে নিয়েছি। আচ্ছা, এখন যাও, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অনেক তখন রুমের দিকে যাচ্ছিল। সারিকা তার হাত ধরে রেখেছিল। সাইমা এক দৃষ্টিতে তাদের চলে যাওয়া দেখে। সাইমার বাবা তখন তার কাঁধে হাত রাখে। মা শোন, তোর গায়ে আমি হাত তুলতে চাইনি। তোর মুখে অনিকের নামে এমন কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কারণ ছেলেটা ছোটবেলা থেকে আমাদের নিজের বাবা মায়ের মতোই দেখে, আমরাও তাকে আমাদের ছেলের মতোই দেখি। না বাবা, আমি তোমার উপরে রাগ করিনি। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম। কথাটি বলে সাইমা তার রুমের উদ্দেশ্যে রওনা হয়। তার রুমে যাওয়ার আগে সে সারিকা রুমের দিকে একটু উকি দেয়। উকি দিয়ে দেখতে পাই সারিকা অনেককে জড়িয়ে ধরে রেখেছে। অনেক গল্প বলছে আর সারিকার মাথায় হাত বোলাচ্ছে। তখন সাইমা একটা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সকালে সাইমা ঘুম থেকে উঠে দেখে অনেক বাসায় নেই। প্রথমে তেমন কিছু মনে হয়নি, কিন্তু একটু পরে খেয়াল করলো অনেকের রুমও ফাঁকা। ওর জিনিসপত্র ঠিকঠাক আছে, কিন্তু মানুষটা নেই। সাইমা কিছুটা বিরক্ত হয়ে মার কাছে গেল। আম্মু, অনেক কোথায়? তার মা চোখের কোণে তাকিয়ে বললেন, সকাল সকাল বেরিয়ে গেছে, নাস্তাও করেনি ঠিক মতো। সাইমার কেমন জানি লাগলো। ওর মনে হলো কাল রাতের কথাগুলো কি অনেক সত্যি মনে নিয়ে নিল। ও তো শুধু ওর জায়গা থেকে নিজের অনুভূতি বুঝিয়েছে, কিন্তু এতটা সিরিয়াসলি নেবে ভাবিনি। সারাদিন অপেক্ষা করেও অনেকের কোনো ফোন আসেনি, কোনো মেসেজও না। একটু রাগও লাগছিল, আবার কোথাও একটা খালি খালি লাগছিল। কলেজে গিয়ে অবাক হলো, অনেক তার গ্রুপের সাথেই আছে, কিন্তু ওর সাথে একবারও চোখ মিলাচ্ছে না, কোনো কথা বলছে না। অন্যদের সাথে হাসছে, কথা বলছে, কিন্তু সাইমাকে দেখে যেন দেখেইনি এমন ভাব করছে। সাইমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। এটা তো ওই চেয়েছিল, তাই না? তাহলে এখন কেন এমন মনে হচ্ছে? কিছু একটা ঠিক নেই। সাইমা পুরো ক্লাসেই অস্বস্তি বোধ করছিল। অনেক ওকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে না, তবে আগের মতো খুনসুটি মজার ছলে বিরক্ত করা বা মজার কোনো কথা বলার কোনো চেষ্টাই করছে না। এটা যেন ওর প্রতি একরকম উদাসীনতা। অবশেষে বিরতির সময় সাইমা আর থাকতে পারল না। নিজের ইগো সরিয়ে রেখে নিজেই এগিয়ে গেল অনেকের কাছে। তুমি আজ এত চুপচাপ কেন? অনেক শান্ত স্বরে বলল। কই, আমি তো একদম নর্মাল আছি। সাইমা তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু অনেকের চেহারায় কোনো অনুভূতি ধরা পড়ল না। তাহলে আমার সাথে কথা বলছো না কেন? অনেক কাজ ছাকিয়ে বলল, তুমি তো বলেছিলে তোমার লাইফ নিয়ে আমি যেন বেশি না ভাবি, তাই আর কিছু বলছি না। সাইমা কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছিল ও যা চেয়েছিল সেটা পেয়েও যেন হারিয়ে ফেলেছে কিছু। তুমি তাহলে এখন থেকে এইভাবেই থাকবে? অনেক এক মুহূর্ত চুপ থেকে মৃদু হাসলো। তুমি যেমন চেয়েছিলে আমি তেমনই থাকার চেষ্টা করছি। সাইমার বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগলো। এমন চুপচাপ দূরত্ব বজায় রাখা অনেককে তো ও কখনো কল্পনাও করেনি। সাইমার জন্য সময়টা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। অনেক এখন আর আগের মতো ওর সামনে আসার জন্য বাহানা খোঁজে না, কোনো মজার কথা বলে না, এমনকি লাঞ্চ ব্রেকে এসে পাশে বসেও না। প্রথম 2-1 দিন ও নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, এটাই তো ও চেয়েছিল, তাই না? কিন্তু যখন ক্লাসে, করিডোরে, ক্যান্টিনে, এমনকি বাসার সামনেও অনেককে দেখে, তখন মনে হয় কিছু একটা যেন ঠিক নেই। অনেক আগের মতোই আছে, পড়াশোনা করছে, বন্ধুদের সাথে গল্প করছে, হাসছে, কিন্তু সাইমার জন্য যেন কোনো আলাদা জায়গা নেই ওর কাছে। একদিন ক্লাস শেষের পর সাইমা আর সহ্য করতে পারল না। ও নিজেই অনেকের কাছে গিয়ে বলল, তুমি কি সত্যিই ঠিক আছো? অনেক একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা হেসে বলল, হ্যাঁ, কেন? আমি তো একদম ঠিক আছি। সাইমা একটু ইতস্তত করে বলল, মানে আগে যেমন ছিল এখন তো তেমন নেই। অনেক এবার একটু গভীরভাবে ওর দিকে তাকালো। তুমি যেমন চেয়েছিলে আমি ঠিক তেমনই হওয়ার চেষ্টা করছি, আর কিছু।
সাইমা কি বলবে বুঝতে পারছিল না। নিজের মধ্যেই যেন একটা দ্বন্দ্ব চলছে। ওরা কি আসলেই ভালো লাগছে? ওর কি আসলেই ভালো লাগছে এখনকার এই পরিবর্তন, নাকি ও আসলে চায় অনেক আগের মতোই ওর পেছনে ঘুরুক? পরের কয়েকদিনও একইভাবে কাটলো। অনেক স্বাভাবিকভাবে থাকলেও সাইমার ভেতরে একটা অস্থিরতা বাড়তে থাকলো। ক্লাসের ফাঁকেও কখনো কখনো চুরি করে অনেকের দিকে তাকাতো, কিন্তু ও চোখ ফিরিয়ে নিত। বন্ধুরা যখন বলাবলি করছিল এই আজকাল অনেক সাইমার ঝগড়া দেখা যায় না কেন, তখনও কিছু বলতে পারলো না। কিন্তু একদিন একটা ঘটনা পুরো বিষয়টা আরও কঠিন করে দিল। কলেজের ক্যান্টিনে বসে সাইমা দেখলো অনেক আর ওর বন্ধুদের সাথে এক সিনিয়র আপুর বেশ ভালো ভাব হয়ে গেছে। ওরা গল্প করছে আর হাসছে, এমনকি অনেক নিজেও বেশ স্বাভাবিকভাবে মেয়েটির সাথে কথা বলছে। সাইমার ভেতরে কেমন একটা অজানা অস্বস্তি কাজ করতে লাগলো। কিছুতেই মন বসাতে পারছিল না। এটাই কি ও চেয়েছিল? অনেক যেন সত্যি ওর জীবন থেকে সরে যাচ্ছে। সাইমা একদিন মনে মনে বলে, কি হয়েছে অনেক? আমি বুঝতে পারছি না কেন তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। সাইমা মনে মনে ভাবছিল অনেক যে তার থেকে দূরে সরে যাচ্ছে তা ঠিক নয়, কিন্তু যখনই সে তার দিকে তাকিয়ে কথা বলতো অনেক শুধু উত্তর দিত, কখনো বেশি কিছু বলতো না। এটা সাইমার কাছে অনেক অদ্ভুত লাগছিল। প্রথমে তার মনে হয়েছিল হয়তো সে কিছু ভুল করেছে, কিন্তু সে এখন বুঝতে পারছে কিছু একটা তো ভেতরে ঘটছে, কিছু একটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে। সাইমা আবার মনে মনে বলে, এখন তো আর তোমাকে কাছে পাই না। এই নীরবতা কেমন জানি একটা একাকিত্বের অনুভূতি দিয়ে যায়। সাইমা আজকাল সময় কাটাতে পারছিল না। মনে হচ্ছিল কিছু একটা মিস করছে। তার মনে হচ্ছিল সে কোথাও যেন হারিয়ে যাচ্ছে, কেউ তাকে বুঝতে পারছে না। সাইমা চুপচাপ অনেকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি জানো, যখন তুমি কাছে ছিলে তখন সবকিছুই অনেক সহজ ছিল, কিন্তু এখন? কিছু না বললেই ভালো। তুমি নিজের মতো থাকো, আমি নিজের মতো। সাইমা তখন আবার মনে মনে বলে, কেন আমি এভাবে একাকী অনুভব করছি? কি যেন হয়ে গেছে, কেন তার প্রতি এমন অনুভূতি হচ্ছে আমার? সাইমা পুরো দিনটাই শুধু এই চিন্তা আর অনুভূতি নিয়ে কাটিয়ে দেয়। কিন্তু সে কষ্টে ভুগলেও এক অজানা অস্থিরতা তাকে ঘিরে রাখে। অনেকের কাছে না থাকা তাকে আরও একাকী গড়ে তুলছে। একদিন সবাই ড্রয়িং রুমে বসেছিল, তখনই বেল বাজলে সাইমা তখন দরজা খুলে অনেককে দেখে অবাক হয়, আবার অনেক খুশিও হয়। তবে সাইমার সেই খুশি মুহূর্তের মাঝেই কিছুটা অবাক হয়ে লক্ষ্য করলো অনেক তাকে কোনো সাড়া না দিয়ে ভিতরে চলে গেল। সাইমার একটুখানি অবাক হওয়া ছাড়া কিছু করার ছিল না, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল অনেক আসলেই আগের মতো না। সাইমা বুঝতে পারলো অনেক তার সামনে আসলেও আগের মতো মিশুক ছিল না, কিন্তু সে কিছু বলল না। সাইমা ভিতরে এসে দেখলো অনেক সারিকার সাথে হেসে হেসে কথা বলছে। সাইমা চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুটা হতভম্ব। সে জানতো অনেক ও সারিকার সম্পর্কটা অন্যরকম, তবে এভাবে সারাটা সময় একসাথে থাকা, একে অপরের সঙ্গে এত কথা বলা সাইমাকে কিছুটা অস্বস্তি দিল। কিছুক্ষণ পর সাইমা দেখলো অনেক সবার থেকে বিদায় নিয়ে সারিকাকে নিয়ে চলে যাচ্ছে। সাইমা তখন অনেকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কই তোমরা কোথায় যাচ্ছ? সাইমা খানিকটা ইতস্তত করে উত্তর দিল, কিন্তু তার মন তো আর খালি ছিল না। আচ্ছা আমি কিন্তু তোমাদের সাথে যাব, খুব ইচ্ছে করছে বাইরে যেতে, একটু সময় কাটাতে। সারিকা ও অনেক দুজনেই একসাথে হাসলো, যেন এটা খুব স্বাভাবিক কিছু। সাইমার ইচ্ছে দেখে তারা রাজি হয়ে গেল, কিন্তু সাইমা বুঝতে পারলো কিছু একটা ছিল যা সে ভিতরে ভিতরে অনুভব করছিল। অনিক আর সাইমা দুজনেই একে অপরকে একটু দূরত্ব থেকে দেখছিল। সারাদিন ঘোরাঘুরি করতে করতে সাইমা একসময় বুঝতে পারলো যেন সে অনেকের কাছে আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়। সারিকা ও অনেক পুরোদিন একসাথে হাসছিল, গল্প করছিল, আর সাইমা ছিল একদিকে, যেন তারা একেবারের জন্য পৃথিবীতে চলে গেছে। সাইমা যতবার অনেকের দিকে তাকাতো ততবার মনে হতো অনেক যেন তাকে এড়িয়ে যাচ্ছে। সারিকার সাথে সে অনেক কিছু আলোচনা করছিল, কিন্তু সাইমার সঙ্গে যেন তার কোনো কথাই ছিল না। সাইমা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকতে থাকতে অনুভব করলো কিছু একটা তার কাছে পরিষ্কার হচ্ছে না। তখন সাইমা চিন্তায় ডুবে যায়। কি হয়েছে, কেন এমন হচ্ছে? আমি তো জানতাম না এমন কিছু হবে। কেন এমন আচরণ করছে সে? সারিকার সাথে এত কথা বলছে, আমায় যেন উপেক্ষা করছে। সাইমার মধ্যে এক ধরনের কষ্ট, অস্বস্তি আর একাকিত্ব অনুভব হচ্ছিল। সে যখন ভাবছিল আমার জন্য তো কিছুই পরিবর্তন হয়নি, আমি তো আগের মতোই তার সাথে বন্ধুত্ব রাখতে চাই, তখন কেন যেন অনেক কিছুতেই তাকে নিজের মতো করে দেখছিল না। সারাদিন এই অনুভূতিতে সাইমা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। সে কি হারিয়ে ফেলেছে? অনেক কি তাকে ক্ষমা করবে না? এটার উত্তর সে তখনও খুঁজে পাচ্ছিল না। সারাদিন ঘোরাঘুরির পর
সাইমা বাসায় ফিরে নিজের রুমে এসে চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল আজকের দিনটা যেন তার জন্য এক অদ্ভুত বাস্তবতার দরজা খুলে দিল। অনেক পুরো সময়টা সারিকার সঙ্গে মেতেছিল, যেন সাইমার উপস্থিতির কোনো গুরুত্বই নেই। অথচ একসময় এই অনেকই তাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দিত না। সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, এটাই কি চেয়েছিলাম আমি? অনেককে বারবার ধমক দিয়ে দূরে ঠেলে দিয়ে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কেন তখন বুঝিনি সে আমাকে কতটা গুরুত্ব দিত? তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এক সময় অনেকের দুষ্টুমি, তার শিশুসুলভ আবদার আর নির্ভরশীলতা সাইমার কাছে বিরক্তিকর মনে হতো। সে ভাবত অনেক বুঝি একটা ছোট ছেলের মতো, যে তার প্রতি মুগ্ধ হয়ে আছে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আজ অনেক তাকে উপেক্ষা করছে। আগের মতো বারবার কাছে আসার চেষ্টা করছে না, জোর করে কথা বলছে না, রাগ করলেও অভিমান ভাঙানোর চেষ্টা করছে না। সে কেবল নির্লিপ্তভাবে উত্তর দিচ্ছে, যেন সাইমা তার জীবনে বিশেষ কিছু না। সাইমা বিছানায় বসে হাঁটু জড়িয়ে ধরে নিঃশব্দে চোখ বন্ধ করলো। নিজের মনে বলল, আমি কি এই পরিস্থিতির জন্য দায়ী? আমি কি অনেককে এইভাবে বদলে যেতে বাধ্য করলাম? সে কি সত্যিই আর আমাকে নিয়ে ভাবে না? তার মনে পড়ল আগের দিনগুলোতে অনেক কেমন করে তার আশেপাশে ঘুরঘুর করত। প্রতিদিন সকালে কলেজে এলে অনেক প্রথমেই তাকে খুঁজত। কোথাও বসে থাকলে এসে পাশে বসত। ক্লাসের শেষে জোর করে হলেও তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করত। আর আজ অনেক এসেছে, কিন্তু একবারও তার দিকে তেমন ব্যাপারে তাকায়নি। সে সারাদিন হাসি খুশি ছিল, কিন্তু সেই হাসির এক টুকরো উষ্ণতা সাইমার জন্য বরাদ্দ ছিল না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাইমার ঠোঁট থেকে। সাইমা চোখ বন্ধ করে। আমি কি অনেককে হারিয়ে ফেলেছি? আমি কি ওর ভালোবাসার যোগ্য ছিলাম না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ের কাছে ছিল, কিন্তু সাইমার হৃদয় আজ থেকেই তা খুঁজতে শুরু করলো। রাত বাড়ছিল, কিন্তু সাইমার চোখে একটুও ঘুম নেই। বিছানায় শুয়ে বারবার অনেকের ভাবনায় ডুবে যাচ্ছিল সে। তার মনের অজান্তেই ফোনটা হাতে নিল। অনেকের নম্বরটা অনেকবার দেখতে থাকলো, কিন্তু কল করার সাহস হলো না। কেন কল করব? ও তো আমার সাথে আগের মতো কথা বলতে চায় না, কিন্তু যদি করেই ফেলি? অন্যদিকে অনেক তার রুমে বসে পড়ছিল। ফোনে সাইমার নাম বেশি উঠল। সে দেখলো কিন্তু ধরলো না। কয়েক সেকেন্ড পর ফোনটা নিঃশব্দ হয়ে গেল। সাইমা ফোন কেটে ফেললো। তখন সাইমার নিজের উপরেই রাগ হলো তার। সে এতদিন অনেককে পাত্তা দেয়নি, আর আজ যখন অনেক নিজে থেকে দূরে সরে গেছে, তখন তার মন কেন এত অস্থির লাগছে। পরদিন সকালে সাইমা কলেজে গিয়ে বারবার চারপাশে তাকিয়ে অনেককে খুঁজছিল। অবশেষে সে অনেককে দেখতে পেল, কিন্তু অনেক আগের মতো তার দিকে তাকিয়ে আসলো না, কিছু বললও না। সে শুধু পাশ কাটিয়ে চলে গেল, যেন সাইমার উপস্থিতি তার জন্য কোনো ব্যাপারই না। সারাদিন সাইমা চেষ্টা করছিল অনেকের সাথে কথা বলতে। এক সময় তার সামনে গিয়েই দাঁড়ালো। শোনো অনেক। অনেক থামলো, চোখ তুলল, এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, কিছু বলবে? সাইমা কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ভাবছিল এতদিন অনেক তার সামনে দাঁড়ালে সে কেমন রাগী স্বরে কথা বলতো। এখন সেই অনেক এত স্বাভাবিকভাবে কথা বলছে, যেন সে আর বিশেষ কেউ নয়। কাল রাতে আমি কল করেছিলাম। দেখেছি, কিছু দরকার ছিল? এই ঠান্ডা উত্তরটা শুনে সাইমার বুকের ভিতর কেমন যেন বাধা শুরু হলো। তুমি ধরলে না কেন? অনেক কাজ ঝাঁকালো। তুমি তো সবসময় চাইতে আমি তোমাকে বিরক্ত না করি, তাই ভাবলাম অযথা বিরক্ত করব না। এই কথাটা শুনেই সাইমা থতমত খেয়ে গেল। তখন মাথা নিচু হয়ে গেল। সারাদিন ক্লাসে অনেক ছিল, কিন্তু সে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকলো। সারিকার সাথে মাঝে মাঝে কথা বলছিল, হাসছিল, কিন্তু সাইমার দিকে একবারও আলাদা করে তাকায়নি। সাইমার আর ভালো লাগছিল না। এতদিন সে ভেবেছিল অনেক শুধু বিরক্তিকর এক জুনিয়র, যে তাকে জোর করে ভালোবাসতে চায়। কিন্তু আজ মনে হচ্ছে সে যদি সত্যিই দূরে চলে যায়, তাহলে কি সাইমা সেটা সহ্য করতে পারবে? তার মনে হচ্ছিল সে একা হয়ে গেছে, অথচ তার এই একাকিত্বের জন্য সে নিজেই দায়ী। সন্ধ্যার পর অনেক নিজের রুমে বসেছিল। সারাদিন ক্লাস, তারপর কিছু জরুরি পড়াশোনার কাজ, সব মিলিয়ে একটু ক্লান্তই লাগছিল। তবে তার মন অন্য কোথাও আটকে ছিল। সাইমার প্রতি দুর্বলতা সে কখনোই লুকায়নি, কিন্তু এখন সে বুঝতে পারছে দূরে থাকাটা বোধহয় ভালো। হঠাৎ দরজায় টোকা পড়ল। অনেক, একটু এসো তো, কথা আছে। অনেক উঠে দরজা খুলল। বাবা রুমে ঢুকে সোফায় বসলেন, মাও এসে পাশে বসলেন। তোমার পড়াশোনার চাপ একটু কমেছে তো? ঘুরতে যাওয়ার প্ল্যান করছো শুনো।
অনেক একটু হেসে বলল, হ্যাঁ বাবা, আসলে অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি, মনটা একটু ফ্রেশ করতে চাই। মা একগাল হাসি দিয়ে বললেন, এটা তো খুব ভালো খবর। আমরা তো সব সময় চাইতাম তুমি একটু বাইরে গিয়ে রিল্যাক্স করো। কই যাওয়ার ইচ্ছে? দুবাই বা মালয়েশিয়া যেতে পারি, কয়েকদিন থাকবো, তারপর ফিরে আসবো। বাবা খুশি হয়ে মাথা নেড়ে বললেন, একদম ঠিক বলেছ। আমরা এতদিন তোমাকে বলতাম, তুমি রাজি হতে না। যাও এবার ঘুরে এসো। আচ্ছা, তো কবে যাবে? যত তাড়াতাড়ি সম্ভব। মা বাবার অনুমতি পেয়ে মনে একটু শান্তি পেলেও ভেতরে একটা শূন্যতা কাজ করছিল। অনেকের বাবা তখনই সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন দিয়ে টিকিটের ব্যবস্থা করে ফেললেন। সারিকা তখন পাশেই ছিল। সে অবাক হয়ে বলল, ভাইয়া, তুমিই না বলেছিলে পড়াশোনার চাপ বেশি, এখন হঠাৎ কোথায় যাচ্ছ? আসলে অনেক সারিকাকে তার বাসায় বেড়াতে নিয়ে এসেছিল, তাই সারিকা এখন অনেকের সাথে। অনেক হালকা হেসে বলল, মন ভালো নেই, একটু রিফ্রেশমেন্ট দরকার। সারিকা তেমন কিছু বুঝতে পারল না। পরদিন ভোরবেলা অনেক বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাবা মা আর সারিকা তাকে বিদায় দিতে গেলেন। ভাইয়া, আমি কিন্তু তোমার জন্য শপিং লিস্ট তৈরি করে সেটা তোমাকে পাঠাবো। অনেক হাসলো কিন্তু কিছু বলল না। সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসলো। প্লেনে বসে ফোন বন্ধ করার আগে সে একবার সাইমার নাম্বারটা স্ক্রিনে দেখলো। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো একটা মেসেজ দিয়ে যায়, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলে নিল। সে সাইমাকে বলেই নি যে সে বিদেশে যাচ্ছে, বলার প্রয়োজনও মনে করেনি। সাইমা যখন ঘুম থেকে উঠল তখনও তার জানা ছিল না যে অনেক এখন দেশ ছাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সাইমার প্রথম কাজ হলো ফোনটা হাতে নেওয়া, অনেকের কোনো মেসেজ বা কল এসেছে কিনা দেখার জন্য। কিন্তু না, কিছুই নেই। গত কয়েকদিন ধরে অনেকের ব্যবহার একদম বদলে গেছে। আগে যেভাবে কথা বলতো, মজা করতো, এখন কিছুই করে না, শুধু প্রশ্নের উত্তর দেয়, তাও খুবই সংক্ষিপ্ত। সাইমা ফোন রেখে মুখ ধুতে গেল। তারপর নিচে নেমে নাস্তা করতে বসলো। মা তখন রান্নাঘরে ব্যস্ত, আর ছোট বোন সারিকা ডাইনিং টেবিলে বসে মোবাইলে স্ক্রল করছে। সারিকা, অনেককে কি সকালে দেখেছিস? সারিকা চোখ তুলে তাকালো, এক মুহূর্তের জন্য থেমে গেল। না তো আপু, কেন? সকাল থেকেই ফোন বন্ধ, বাসাতেও নেই, কোথায় গেল? সারিকা কিছুক্ষণ চুপ করে থাকলো। অনেক তাকে বারণ করে দিয়েছে কাউকে কিছু না বলতে, বিশেষ করে সাইমাকে, তাই সে স্বাভাবিকভাবেই বলল, উফ আপু, তোমার সমস্যা কি? ছেলেরা কি আর একটু ঘুরতে বের হতে পারে না? মানে কোথায় গেছে? আমি কি ওর বডিগার্ড নাকি? আমাকেই কেন জিজ্ঞেস করছিস? সাইমার কেমন জানি অস্বস্তি লাগলো। সারিকার কথা কেমন যেন এড়িয়ে যাওয়ার মতো লাগছে। কলেজে যাওয়ার জন্য রেডি হতে গিয়ে সাইমার মন খারাপ হয়ে গেল। অনেক কোথায় গেল, ওর ফোনও বন্ধ। আগে হলে কিছু হলে সবার আগে জানাতো, আর এখন গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠছিল। সারাদিন কোথাও ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল অনেক কোথায়। সে কি ইচ্ছে করেই দূরে সরে যাচ্ছে? সকালে রোদের উজ্জ্বল আলোয় চারপাশ ঝলমল করছিল, কিন্তু সাইমার মনটা আজ কেমন যেন ভারী লাগছিল। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল আজ কিছু একটা ঠিক নেই। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে, পথের পাশে চেনা সব দৃশ্য, কিন্তু আজ কিছুই ভালো লাগছে না। মনে মনে বারবার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনেক কোথায়? প্রতিদিন কলেজে যাওয়ার সময় যেভাবে বাসার সামনে অনেক দাঁড়িয়ে থাকতো, আজ সেখানে কেউ নেই। অন্যান্য দিন হয়তো রাগ দেখিয়ে পাশ কাটিয়ে যেত, কিন্তু আজ সেই সুযোগও নেই। কলেজে পৌঁছে গেট দিয়ে ঢোকার পরও সাইমার দৃষ্টি বারবার এদিক ওদিক ঘুরছিল। করিডোরে, ক্যাম্পাসের কর্নারে কোথাও অনেকের দেখা নেই। মনে হচ্ছিল চারপাশের চেনা পরিবেশে কিছু একটা নেই, কিছু একটা শূন্য হয়ে আছে। ক্লাসরুমে গিয়ে জায়গা মতো বসলো, কিন্তু কিছুতেই মন বসছে না। বই খোলার ইচ্ছে নেই, ক্লাসের লেকচার কানে ঢুকছে না। বারবার মোবাইলটা বের করে দেখছিল, যদি অনেকের কোনো কল আসে, কোনো মেসেজ আসে, কিন্তু কিছুই নেই। ফোন করে দেখলো সুইচড অফ। সাইমার ভিতরে এক অজানা ভয় ঢুকে গেল। পাশে বসে বান্ধবী ত্রিনাকে জিজ্ঞেস করলো, ত্রিনা, অনেককে আজ দেখেছিস? না তো, ও কি কলেজে আসেনি? সাইমার বুক ধক করে উঠল। অনেক কলেজে না আসাটা কোনো সাধারণ ব্যাপার নয়, সে কখনো অকারণে অনুপস্থিত থাকে না। মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, তাহলে ও কোথায় কোথায় গেল?
পুরো ক্লাসের সময়টা সাইমার কেটেছে অস্থিরতায়। কিছুতেই মন বসাতে পারছিল না। তার অনুভূতি বলছিল কিছু একটা হয়েছে যা সে জানে না। কলেজের প্রতিটি মুহূর্ত আজ সাইমার জন্য অস্বাভাবিক লাগছিল। ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু অনেক আসেনি। সে এখন কোথায়? ফোনও বন্ধ। ক্লাস শেষে সাইমা দ্রুত করিডোর ধরে বেরিয়ে এলো। ক্যাম্পাসের গেটের সামনে এসে দাঁড়ালো। প্রতিদিন এই জায়গায় অনেকের সাথে দেখা হতো, কিন্তু আজ একদম শূন্য। মনে হলো তার চারপাশে সবকিছু ফাঁকা হয়ে গেছে। সারিকাকে ফোন দেওয়ার কথা মনে হলো, কিন্তু আবার ভাবলো সারিকা তো নিশ্চয়ই জানবে না। ও তো আমার ছোট বোন, আর ওর কাছে জানতে চাওয়াটা অদ্ভুত হবে। বাসায় গিয়ে মন খারাপ করে নিজের রুমে চলে গেল। শুয়ে শুয়ে ছাদটার দিকে তাকিয়ে ভাবছিল, আমি কি একটু বেশি অভ্যস্ত হয়ে গেছি অনেকের উপস্থিতিতে? ওকে ছাড়া কেন এত শূন্য লাগছে? ভাবতে ভাবতে ফোন হাতে নিল। একবার অনেকের নম্বরে ডায়াল করলো, আবারও সুইচ অফ। অবশেষে ধৈর্য হারিয়ে সারিকাকে ফোন করলো। সারিকা, অনেক কি কলেজে আসেনি? না আপু, আসেনি। তুমি কেন জিজ্ঞেস করছো? ওর ফোনও বন্ধ, জানিস কিছু? সারিকা একটু চুপ করে থাকলো, তারপর গলা নামিয়ে বলল, আপু, আমি সত্যিই জানি না। কথাটা শুনে সাইমার বুকের মাঝে অদ্ভুত শূন্যতা তৈরি হলো। অনেক কি সত্যি কোথাও চলে গেছে? যদি চলে গিয়ে থাকে তাহলে কোথায়? কেন কিছু জানালো না? হঠাৎ করেই সাইমার চোখ দুটো জলে ভরে উঠল। নিজের অজান্তেই মনের ভিতর কেমন একটা কষ্ট বয়ে গেল। অনেকের সাথে কথা না বলার সিদ্ধান্তটা কি ভুল ছিল? যদি সে রাগ করে, যদি সে আর না আসে? এই অজানা শূন্যতা সাইমাকে আরো অস্থির করে তুলছিল। চলুন একটু অনেকের কাছ থেকে ঘুরে আসি। অনেক এখন দেশ থেকে অনেক দূরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেন যখন উড়াল দিল, তখন তার মনে কোনো আবেগের ঝড় ছিল না। সবকিছু যেন একটা পরিকল্পিত হিসাবের মতোই চলছিল। নিজেকে সময় দিতে চেয়েছিল সাইমাকে ভুলে থাকার চেষ্টা করতে। বিদেশে এসে প্রথম কয়েকদিন খুবই ব্যস্ত কেটেছে অনেকের। নতুন জায়গা, নতুন পরিবেশ, একা থাকা, সবকিছুই একসঙ্গে সামলাতে হয়েছে। কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলো সে আসলে পালিয়ে এসেছে, কিন্তু ভুলতে পারেনি। রাতে একা যখন বেডরুমে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, তখন নিজের অজান্তেই ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ফোন আনলক করলেই প্রথমে সাইমার নাম্বারটাই চোখে পড়ে। কল করবে? না, সে তো নিজেই বলেছিল সাইমাকে বিরক্ত করবে না। কিন্তু অনেক জানে সাইমার কাছ থেকে দূরে থাকলেই তার মনের শূন্যতা মিটবে না, বরং আরও বেশি অনুভব করছে তাকে। এক রাতে ফেসবুক খুলে দেখলো সাইমার নতুন কোনো পোস্ট নেই, কোনো স্ট্যাটাস নেই। সারিকাও কিছু আপলোড করেনি। ওরাও কি তাকে খোঁজার চেষ্টা করছে? একটা সময় নিজেকে খুব স্বাভাবিক ভাবার চেষ্টা করলো, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছিল না। বারবার মনে পড়ছিল সাইমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। সে কি একটু বেশি অভ্যস্ত হয়ে গিয়েছিল সাইমার প্রতি, নাকি এটা ভালোবাসা? বিদেশে আসার পর অনেক ভেবেছিল এখানে এসে সে নিজেকে কাজে ব্যস্ত রাখবে, নতুন পরিবেশে মানিয়ে নেবে, আর কিছুদিন পর সাইমাকে ভুলে যাবে। কিন্তু বাস্তবে সবকিছু উল্টো ঘটছিল। প্রথম কয়েকদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল। নতুন জায়গায় ঘোরাঘুরি, লোকাল খাবার খাওয়া আর কিছু কেনাকাটার মধ্যে ছিল সে। কিন্তু রাতে যখন রুমে ফিরে একা হতো, তখন মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা কাজ করত। একদিন বিকেলে ক্যাফেতে বসে কফি খাচ্ছিল অনেক। পাশের টেবিলে এক কাপড় বসেছিল। ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে হাসছিল। মেয়েটা কিছু বললেই ছেলেটা মনোযোগ দিয়ে শুনছিল। এই দৃশ্য দেখে অনেকের মনে পড়ে গেল সাইমা আর সে যদি ঠিক এভাবেই একসাথে থাকতো তাহলে কেমন হতো। ভাইয়া, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু আপু, মানে সাইমা আপু কেমন যেন চুপচাপ হয়ে গেছে, আগের মতো নেই। সারিকার কথায় অনেকের বুক ধক করে উঠল। ও ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু কেমন যেন জানি না, তেমন হাসে না, কথাও কম বলে। অনেক আর কিছু বলতে পারল না, ফোনটা কেটে দিল। সে রাতে ঘুম আসছিল না তার। এক সময় রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের ঠান্ডা বাতাস বইছে। মনে পড়ছে সাইমার খুনসুটি, রাগ, হাসি, বিরক্তি, সবকিছু। অনেক জানে সে সাইমাকে এড়িয়ে থাকতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সাইমাই তাকে ছাড়তে পারছে না। সাইমার মা ও বাবা দুজনেই তাকে ভালোভাবে দেখে বুঝতে পারছিলেন কিছু একটা বড় পরিবর্তন ঘটেছে। সাইমা আগের মতো হাসি খুশি উজ্জ্বল ছিল না।
তার মুখাবয়বে এক ধরনের বিষণ্ণতা, চিন্তা এবং একাকিত্বের ছাপ ছিল। দিন দিন তার মনস্তাত্ত্বিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তার বাবা মা কোনো এক সময় মনে হয়েছিল সাইমার মধ্যে কিছু গোপন বিষয় আছে, কিন্তু তারা কিছু বলছিল না। তারা জানতো যে মেয়েটি নিজ থেকে এসব খুলে বলবে। এদিকে সাইমা বেশ কিছু সময় ধরে ঘরের কোণে বসেছিল, নিজের ভিতরকার অনুভূতিগুলোর সাথে লড়াই করছিল। তখন তার বাবা মা, যারা খুব চিন্তিত ছিলেন, তারা একসাথে সাইমার কাছে গিয়ে বসেন। সাইমার বাবা তাকে কিছুক্ষণ নিঃশব্দভাবে দেখে, তারপর ধীরে ধীরে প্রশ্ন করেন, সাইমা, তুমি কেন এত চিন্তিত? কিছু বলছো না? কি হচ্ছে তোমার মনে? কিছু তো ঘটেছে, বলবে না? সাইমা কিছুক্ষণ চুপ করে থাকে, মনে মনে ভাবতে থাকে কি বলবো, কিভাবে বলবো। তবে তার বাবা মায়ের খোঁজ খবর দেখে সে বুঝতে পারে তারা ঠিকই কিছু একটা টের পেয়েছে। কিছু বলার মতো শক্তি তার ছিল না। তার মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, যেন সে আটকে আছে। অনেক কিছু বলার ছিল, কিন্তু কোনোভাবেই সেগুলো সোজাসাপটা বলা সম্ভব হচ্ছিল না। তার বাবা আরও কিছুটা জোর দিয়ে বলেন, তুমি জানো আমরা তোমার কাছে সব সময় আছি। যদি কিছু হয়ে যায় তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। এরপর সাইমা আর নিজের কষ্টগুলো আর ধরে রাখতে পারেনি। তার চোখের কোণে জল এসে গিয়েছিল, কিন্তু একটুও হাসি মুখে আসছিল না। তার মনের গহীনে চাপা থাকা সমস্ত অনুভূতি যেন বেরিয়ে আসতে চেয়েছিল। সে মায়ের কাছে গিয়ে মায়ের গলা ধরে কাঁদতে শুরু করলো। মায়ের নরম স্নেহের স্পর্শে সাইমার সমস্ত কষ্ট যেন আরো বেশি বাড়িয়ে দেয়। সে মায়ের কাছে গিয়ে মায়ের গলা ধরে কাঁদতে শুরু করলো। মায়ের নরম স্নেহের স্পর্শে সাইমার সমস্ত কষ্ট যেন আরো বেশি বাড়িয়ে দেয়। মায়ের এই ভালোবাসা তার মনকে আরেকটু বেশি তোলপাড় করে দিয়ে বলেছিল, মা বাবা, আমি আমি অনেককে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে কখনো বুঝতে পারে না, কখনোই। আমি জানি না কিভাবে কিছু বলবো। সে আমার সাথে কথাই বলে না, যেন আমি তার জন্য কিছুই নই। মায়ের গায়ে লুকিয়ে থাকা কান্নাগুলো আরো শক্তি পেয়েছিল। মায়ের কাঁধে মুখ লুকিয়ে সে আরো ভেঙে পড়েছিল। মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। শোনো সাইমা, তুমি জানো না, কিন্তু কিছু সময় সবাই কিছু না কিছু ভুল বুঝে থাকে। তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, কিন্তু কিছু তো তুমি একা করো নাই। তোমার পরিবার তোমার সাথে আছে। তার বাবা কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমরা সব সময় তোমার পাশে আছি। তুমি যে সমস্যাটায় কাটাচ্ছ, একে একে তোমার সমস্ত অনুভূতি নিয়ে আমাদের কাছে আসো। এমনকি সাইমার বাবা মা যা বললেন সেগুলোর মধ্যে একটা গভীর শান্তির অনুভূতি ছিল। তার বাবা মায়ের বিশ্বাস আর ভালোবাসায় সাইমা নিজের কষ্টগুলো কিছুটা হলেও ভুলে যেতে পারল। তবে তার মনের মধ্যে অনেকের প্রতি তার অনুভূতি আর ক্ষোভের মিশ্রণ ছিল। সে জানতো একদিন তাকে অনেকের সঙ্গে কথা বলে তার মন খুলে দিতে হবে। রাতের খাবার টেবিলে সাইমার মধ্যে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। সে কিছু খাচ্ছিল না, শুধু একে অপরকে দেখছিল। সাইমার বাবা মা, যারা প্রথম থেকেই তার মানসিক অবস্থার ব্যাপারে চিন্তিত ছিলেন, তারা দেখতে পাচ্ছিলেন যে কিছু একটা ঠিক নেই। সাইমার মুখে সেই পুরনো হাসি ছিল না, আর চোখের দিকে তাকালে মনে হচ্ছিল যেন সবকিছু গম্ভীর হয়ে গেছে। সাইমার বাবা একটু চিন্তিত হয়ে বললেন, সাইমা, কি হয়েছে? তুই তো কিছু খাচ্ছিস না, কিছু চিন্তা করছে? সাইমার মা সাইমার দিকে মুখ ঘুরিয়ে বলেন, হ্যাঁ, তুমি আমাদের সাথে কথা বলো। কেন এত চুপ করে আছো? সাইমা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে সোজা বলে ফেলল, আমি আমি অনেকের ব্যাপারে চিন্তা করছি। সব কিছু আগের মতো নেই, সে যেন আমায় বুঝতে চায় না। তার মা ও বাবা একসাথে একটু নীরব হয়ে গেলেন। তারপর তার বাবা, যার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল, বললেন, সাইমা, তোর কি মনে হয় আমরা জানি না কিছু? তুই যা ভাবছিস সেটা আমাদের কাছে লুকানো নয়। সাইমা চমকে উঠে বাবার দিকে তাকালো। সাইমার কণ্ঠে অবিশ্বাস ছিল। তার বাবা একটু শান্তভাবে বললেন, আমরা জানি সাইমা, আমরা জানি অনেক কি করেছে। তোর মন ভালো নেই, সেটা তো আমরা বুঝতেই পারছি। সাইমার মা তার হাতে একটা কাপ তুলে নিয়ে বললেন, আমরা জানি অনেক বিদেশে চলে গেছে, সে কিছুদিনের জন্য দূরে যাবে, কিন্তু তুমি না জানলে সেটা আমাদের জন্য বোধহয় ভালো ছিল। অনেকের বাবা মা আমাদের জানিয়েছিল। সাইমার মন যেন খচ করে উঠল। তার মুখের রং উজ্জ্বল হয়ে গেল। কিন্তু কেন সে আমাকে কিছু বলেনি? কেন আমাকে কিছু বলল না? তার চোখের কোণে কান্নার ছাপ ছিল। তার বাবা সাইমাকে একটু কাছে টেনে নিয়ে হাত রাখলেন তার কাঁধে। সাইমা, সে তোর জন্য এটা করেছে যেন তুমি কষ্ট না পাও। তার নিজের কিছু সমস্যা ছিল,
সে তোমার কাছে গিয়ে সেটা জানতে চাইছিল না, কিন্তু তুমি জানো সে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু কেন সে আমাকে বুঝলো না? আমার তো একে অপরকে বুঝে পাশে থাকা দরকার ছিল। কেন সে আমাকে একা ফেলে গেল? তার মা সাইমার হাত ধীরে ধীরে ধরলেন এবং বললেন, কখনো কখনো মানুষ নিজের কষ্টে সবার কাছ থেকে দূরে চলে যায়। অনেক তোর থেকে দূরে থাকতে চায়নি, কিন্তু সে জানতো তুই যদি জানিস তাহলে তোর কষ্ট আরও বেড়ে যাবে। সাইমার মনে হচ্ছিল পৃথিবীটা তার চারপাশে ঘুরছে। অনেকের অমন আচরণের কারণ সে এখনো পুরোপুরি বুঝতে পারছিল না। তবে সে জানতো যে অনেক তাকে কখনো ভালোবাসতে ভুলবে না। কিন্তু তার প্রতি এই আচরণের কারণ জানার জন্য সে আরও অনেক কিছু ভাবছিল। তার বাবা আবার বললেন, সাইমা, এটা সময়ের ব্যাপার। তোমরা দুজন একসাথে আবার সব কিছু নিয়ে কথা বলবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সাইমা একটু হালকা হয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না বাবা, আমি সত্যিই জানি না। তার মা তাকে সান্ত্বনা দিতে চাইলেন। কিছুদিন পরে সে ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তুই শুধু ধৈর্য ধর, তুই একা নয়, আমরা সবাই তোর পাশে আছি। এই কথা শুনে সাইমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। সে জানতো সে হয়তো সবকিছু হারিয়ে ফেলেছে, কিন্তু তার বাবা মা সেই শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে রাখছিল। সাইমা কিছু বলল না, তবে তার চোখে এক ধরনের শান্তি ফিরেছিল। এমনকি সে জানতো যে সত্যি কোনো কিছু হারানোর মতো বড় কিছু ঘটছে না। একদিন সকালে সাইমার পরিবারের সবাই একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিল। তারা অনেকের পরিবারের কাছে বিয়ের ব্যাপারে আলোচনা করতে যাবে। সাইমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল তারা আর কোনো ধরনের দ্বিধা রাখতে চায় না, আর সাইমার জন্য যতটা সম্ভব সুখের ব্যবস্থা করতে চায়। সাইমা কিছুটা চিন্তিত ছিল, কিন্তু তার মা আর বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে সাইমা, আমরা জানি তুমি কি অনুভব করো, কিন্তু সব কিছু মিলিয়ে ভালো হবে। পরিবারের সবাই অনেকের বাসায় পৌঁছানোর পর সাইমা কিছুটা অস্থির অনুভব করছিল। বাড়ির পরিবেশটা তার কাছে অদ্ভুত লাগছিল। একদিকে তার বাবা মা, অন্যদিকে অনেকের পরিবার। এরা সবাই যেন একত্রে খুব শীঘ্রই একটা বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছিল। তখনই অনেক বাড়িতে ফিরল। সে গেট দিয়ে ঢুকতেই সাইমার চোখে পড়ল। একটু অবাক হয়ে সে তার পরিবারের সদস্যদের দেখতে লাগলো যারা তার বাড়িতে এসেছিল, কিন্তু সাইমা আর নিজেকে সামলাতে পারল না। তার পুরো মন ভেসে যাচ্ছিল, আর সে আর কোনো ভাবনা চিন্তা না করে সবার সামনে দৌড়ে গিয়ে অনেককে জড়িয়ে ধরল। অনেক এক মুহূর্ত থমকে গিয়ে সাইমার চোখে চোখ রাখতে লাগলো। সাইমার দু চোখে অশ্রু ছিল, কিন্তু তার মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠেছিল। তুমি ফিরেছো? সাইমা বলল, তার কণ্ঠে আবেগ ছিল। অনেক এক হাতে সাইমার কাঁধে হাত রেখে অন্য হাতে তার চুলে এক ঝটকা দিয়ে বলল, হ্যাঁ আমি ফিরেছি, কিন্তু আমি তো জানতাম না তুমি এত কষ্ট পাচ্ছ সাইমা। সাইমা তার হাত শক্ত করে ধরে বলল, তুমি জানাতে চাওনি কেন অনেক? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছিলে। অনেক ধীরে ধীরে সাইমার মুখের দিকে তাকিয়ে বলল, আমার ভুল ছিল, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমি নিজে একটু সমস্যায় ছিলাম, কিন্তু তাতে আমি তোমাকে ভুল বুঝতে দিলাম। এই কথাগুলো শোনার পর সাইমা কিছুটা শান্ত হয়ে গেল, কিন্তু তখনও তার চোখে জল ছিল। তার মনের ভিতর অনেক কিছু ছিল, কিন্তু এবার সে বুঝতে পারছিল যে অনেক আসলে তার পাশে আছে। অনেক আর সাইমা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে ধীরে সাইমা অনেকের দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি যদি তোমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারতাম তবে আমি এত কষ্ট পেতাম না। অনেক সাইমার হাতটা মৃদু করে ধরল। দুঃখিত সাইমা, আমি তোমার পাশে ছিলাম না যখন তোমার সবচেয়ে বেশি দরকার ছিল। তখন দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা ভুলে গিয়েছিল যে তাদের পরিবারের সবাই এখানেই আছে। মনে থাকবেই বা কি করে? দুটি মন এত বাধার পর জোড়া লাগলো। এমন সময় অন্য কিছুই খেয়াল থাকে না। এখন সাইমার মা, বাবা এবং অনেকের পরিবারও তাদের এই আবেগের মুহূর্তটি দেখতে পাচ্ছিল। দুই পরিবার একে অপরকে দেখে হাসি হাসি মুখে কথা বলছিল, যেন সমস্ত ভুল বোঝাবুঝি আর কষ্ট একেবারে মিটে গেছে। সাইমার বাবা সবকিছু দেখে মুখে এক চুপ হাসি নিয়ে বললেন, তোমরা যেটা ঠিক মনে করবে সেটা করো, কিন্তু মনে রেখো আমরা সবাই একে অপরকে বুঝে চলবো। অনেক ও সাইমার ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়ার পর দুই পরিবার দ্রুত বিয়ের প্রস্তুতি নিতে লাগলো। দুই বাড়ির সবাই খুশি, বিশেষ করে অনেকের বাবা মা। তারা সবসময় চেয়েছিল অনেক যেন ভালো একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পায়, আর সাইমার মতো মেয়ে তাদের চোখে পারফেক্ট ছিল।
বিয়ের আয়োজন বেশ ধুমধামে হচ্ছিল। সাইমার বাড়িতে লাইটিং, মেহেদি আর সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সারিকা সবচেয়ে বেশি উত্তেজিত ছিল। বোনের বিয়ে, তার তো আনন্দের সীমা নেই। সারিকা বলল, বউ আপু, আজ থেকে তুমি তো অনেক ভাইয়ার, তাহলে তো এখন থেকে আমাকে বেশি বেশি গিফট দিতে হবে। সাইমা মুচকি হেসে বলল, তুই আমার ছোট বোন, তোর জন্য সবসময়ই আমি আছি, কিন্তু এখন তোর দুলাভাইয়ের কাছে যা, গিফট তার কাছ থেকে নে। অনেক হেসে বলল, আহারে, এতদিন ধরে ছোট্ট শালিকা আমার জন্য এত দুষ্টুমি করলো আর এখন আমার কাছ থেকে গিফট চাইছে। সবার হাসাহাসির মাঝে অনেক ও সাইমা লক্ষ্য করলো সারিকা কেন জানি চুপ হয়ে গেছে। সাইমা তখন সারিকার হাত ধরে তার কাছে নিয়ে এসে বলে, সারিকা, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? আচ্ছা আপু, তোমাদের বিয়ে হয়ে গেলে তুমি কি অনেক ভাইয়ের সাথে ঘুমাবে? সাইমা সারিকার এমন প্রশ্ন শুনে অবাক হয়, তারপর বলে, হ্যাঁ, বিয়ের পর তো স্বামী স্ত্রী একসাথেই ঘুমায়, কিন্তু এখানে তোর মন খারাপ করার কি আছে? তুমি কি আর আমাকে ভাইয়ের সাথে ঘুমোতে দিবা? এখন থেকে তো তুমি ভাইয়ের সাথে ঘুমোবা। আশেপাশে সবাই এগুলো শুনছিল। সারিকার এমন কথা শুনে সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মেহেদির রাতে সারিকা তার বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ দুষ্টুমি করলো। অনেক যখন সাইমার সামনে এসে বসলো, তখনই তার বান্ধবীরা এসে বলল, দুলাভাই, আপনি যদি আপুর নাম হাতে মেহেন্দিতে লিখতে না পারেন তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। অনেক মুচকি হেসে বলল, তোমরা যে কি সমস্যা করো না। ঠিক আছে, নিয়ে আসো মেহেদি। অনেক সুন্দরভাবে হাতে সাইমা লিখল, কিন্তু তখনই সারিকা চুপি চুপি এসে হাতে পানি ঢেলে দিল। লেখা নষ্ট হয়ে গেল আর সবাই হেসে দিল। অনেক বিরক্ত হয়ে বলল, সারিকা, কি করলা এটা? সারিকা শুধু হাসছে, কিছুই বলছে না। বিয়ের দিন এলো আর সারিকা এবার নতুন এক দুষ্টুমি করলো। বিয়ের মঞ্চে বসার সময় সে অনেকের জুতোগুলো লুকিয়ে রাখলো। যখন বরযাত্রীরা আসতে লাগলো, তখন হঠাৎ একজন বলল, বড় ভাই, আপনার জুতা কই? অনেক অবাক হয়ে বলল, কোথায় গেল? সারিকা সামনে এসে বলল, দুলা ভাই, আপনি কি জানেন আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, জুতা ফেরত নিতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। অনেক বুঝতে পারলো যে সারিকা এটা ইচ্ছা করেই করেছে। সে মুচকি হেসে বলল, তুমি কত চাও? সারিকা চোখ টিপ দিয়ে বলল, 50,000। অনেক অবাক হয়ে বলল, এই টাকায় তো আরো 10 জোড়া জুতা কিনতে পারি। তাহলে কিনে আনো। অবশেষে অনেক দর কষাকষির পর অনেক 10,000 টাকা দিয়ে তার জুতা ফেরত পেল। সাইমা কাঁদছিল বিদায়ের সময়। অনেক তার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। সারা বাড়িতে বিয়ের আমেজের রেশ এখনো কাটেনি। সবার কোলাহল ধীরে ধীরে কমে এসেছে। অতিথিরা বিদায় নিয়েছে। আত্মীয় স্বজনের হাসাহাসির শব্দ মিলিয়ে গেছে। এখন রাত গভীর। আকাশের চাঁদটা পুরো উঠেছে আর তার আলো ঠিকরে পড়ছে জানালা দিয়ে। সাইমাকে আজ নতুন কনের সাজে আরো অপূর্ব লাগছে। লাল বেনারসিতে মোড়ানো, মাথায় ফুলের গহনা, হাতে মেহেদির রং আর সোনার গয়নায় ঝলমল করছে সে। কিন্তু তার মন এখন একটু কাঁপছে, কারণ এই রাতটা তার জীবনের এক নতুন অধ্যায়। সে ধীরে ধীরে তাকালো সামনে রাখা আয়নার দিকে। আয়নাতে সে দেখতে পেল তার গালে লজ্জার আভা, চোখে একরকম অজানা শিহরণ। হঠাৎ দরজার কাছে শব্দ হলো। সাইমা দ্রুত আয়নার দিকে তাকিয়ে নিজের ঘুমটা ঠিক করলো। তারপর দরজাটা আস্তে করে খুলল। অনেক দরজার সামনে দাঁড়িয়েছিল। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে এক অদ্ভুত গভীরতা। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো, তারপর দরজাটা বন্ধ করে দিল। সাইমা মাথা নিচু করে বসে রইল, লজ্জায় একটুও তাকাতে পারছে না। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে বসলো। কয়েক মুহূর্ত নীরব থাকার পর মৃদু স্বরে বলল, তুমি কি খুব ভয় পাচ্ছ? সাইমা ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না। অনেক একটু হাসলো, তারপর বলল, তুমি কি জানো আমি কতদিন ধরে এই রাতটার জন্য অপেক্ষা করেছি? সাইমা এবার মুখ তুলে একটু দেখলো, কিন্তু কিছু বলল না। অনেক ধীরে ধীরে তার হাত ধরল। সাইরা, আজ থেকে তুমি শুধু আমার। আমি তোমার সব ভয়, সব দ্বিধা দূর করে দিতে চাই। আমি চাই তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো। সাইমা এবার একটু কথা বলল, যদিও কণ্ঠ কাঁপছিল। তুমি তো আগের মতো একটু দুষ্টুমি করছো না, আজ এত সিরিয়াস কেন? অনেক মৃদু হাসলো, তারপর বলল, কারণ আজকের রাতটা আমাদের জন্য স্পেশাল। আর তোমাকে ভয় পেতে দেখলে আমার ভালো লাগে না। আমি চাই
তুমি সব দুশ্চিন্তা ভুলে যাও। সাইমা এবার একটু হেসে ফেলল। অনেক তার চোখে গভীরভাবে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি সাইমা। সাইমার চোখে একরকম অন্যরকম উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। সে এবার চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। অনেক ধীরে ধীরে তার কপালে একটা চুমু দিল। সাইমা চোখ বন্ধ করে অনুভব করলো সে এখন এক নতুন জীবনের শুরুতে আছে। তারপর অনেক সাইমাকে খাটে শুয়ে দেয়। আস্তে আস্তে তার শাড়ি খুলতে থাকে। সাইমা তখনও শুধু অনুভব করছিল। হঠাৎ অনেক সাইমার ঠোঁটজোড়া দখল করে নেয়। সাইমা শক্ত করে অনেকের মাথার পিছনে চুলগুলো খামচে ধরে। সাইমা নিজেকে ধরে রাখতে পারে না। সে অনেককে খাটে ফেলে দিয়ে নিচে তার ভালোবাসা দিচ্ছিল। তারপর দুজন ধীরে ধীরে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করলো। সারা রাত কথা হলো, হাসাহাসি হলো, একে অপরকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা হলো। সময় যেন পাখা মেলে উড়ে গেল, আর দুজন দুজনকে আরো গভীরভাবে ভালোবাসার বাঁধনে জড়িয়ে নিল। সাইমা ও অনেকের সম্পর্কটা সহজ ছিল না। ভুল বোঝাবুঝি, দূরত্ব, মান, অভিমান সবকিছু পেরিয়ে অবশেষে তারা একে অপরকে পেয়েছে। আর তাদের এই পাওয়া শুধু দুজনের ভালোবাসার জয় নয়, বরং পারিবারিক বন্ধন, আত্মিক বোঝাপড়া আর একে অপরের প্রতি নির্ভরতার এক সুন্দর উদাহরণ। বিয়ের পরের দিনগুলোতে দুজনের মধ্যে যেন আরো নতুন নতুন আবিষ্কার হতে লাগলো। আগে যেটা ছিল দুষ্টুমি আর খুনছুটির সম্পর্ক, সেটা এখন ভালোবাসার মিষ্টি রূপ পেয়েছে। অনেকে এখনো দুষ্টুমি করে, কিন্তু সেই দুষ্টুমি আর সাইমাকে বিরক্ত করার জন্য নয়, বরং তাকে আরো বেশি ভালোবাসায় জড়িয়ে রাখার জন্য। সারিকা, যে ছিল পুরো সময়টা এক মজার চরিত্র, এখনো দুষ্টুমি করতে চায় না। সে সুযোগ পেলেই সাইমাকে নিয়ে হাসাহাসি করে, আবার কখনো কখনো অনেকের পক্ষ নিয়ে সাইমাকে মজা দেয়। সাইমার বাবা মা এখন পুরোপুরি নিশ্চিন্ত। তারা দেখছে তাদের মেয়ে এখন সত্যিই সুখী, আর অনেকের পরিবারও সাইমাকে মেয়ের মতো ভালোবাসে। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো প্রেম কেবল অনুভূতির ব্যাপার নয়, বরং বিশ্বাস ও দায়িত্বেরও। অনিক আর সাইমা একে অপরের প্রতি সেই বিশ্বাস রেখে সম্পর্কটাকে এগিয়ে নিচ্ছে। একটা সময় ছিল যখন সাইমা অনিককে পাত্তা দিত না, তাকে ছোট মনে করত, আর এখন সেই অনিককে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। এভাবেই তারা ভালোবাসার এক নতুন অধ্যায়ে পা রাখলো, যেখানে আছে আনন্দ, ভালোবাসা, একসঙ্গে স্বপ্ন দেখা, আর সারা জীবন একে অপরের হাত ধরে থাকার প্রতিশ্রুতি। একটা সত্যিকারের হ্যাপি এন্ডিং মানে শুধু গল্পের শেষ নয়, বরং নতুন একটা সুন্দর জীবনের শুরু। সমাপ্ত।